ওকে, আচ্ছা, আমাদের আজকে প্রথম টপিক হচ্ছে মাস্টারিং অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি। তো মাস্টারিং অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি বলতে আসলে কি বোঝায়? যে অ্যাক্টিভিটিটার মাস্টার হয়ে যাওয়া না, এরকম কিছু না। বিষয়টা হচ্ছে, যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভিটিটা আমরা ঠিক মতো বুঝতে পারছি কিনা। সো আমরা প্রথম দিনই আলোচনা করেছিলাম যে মোবাইল স্ক্রিনে যে অংশটুকু দেখা যায়, ঠিক আছে, সেই পুরাটাই একটা অ্যাক্টিভিটি। ঠিক আছে, এইখানে আপনি স্ক্রিনে যে অংশটুকু দেখতে পারেন, এটা পুরাটাই একটা অ্যাক্টিভিটি। আমি যদি একটা অ্যাপ ওপেন করি, লাইক মাই অ্যাক্টিভিটি, একটা একটা অ্যাপ ওপেন করেছি, মাই অ্যাক্টিভিটি। এখানে স্ক্রিনে যে অংশটা দেখা যাচ্ছে এটা পুরাটাই একটা অ্যাক্টিভিটি। এই জিনিসগুলো আমরা দেখেছি, আহ, প্রথম দিকে দেখেছি, এবং অ্যাক্টিভিটি লাইফ সাইকেল দেখেছি। সো অ্যাক্টিভিটি লাইফ সাইকেলে কি ছিল? থিওরিটিক্যালি এরকম একটা ইমেজ ছিল, ইমেজেস অ্যান্ড ইমেজেস, এরকম একটা ইমেজ ছিল, তাই তো? সেখানে আমরা থিওরিটিক্যালি বা কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করেছিলাম যে কোনটার পরে কি কাজ হয়, কোন জিনিসটা আগে হয়, কোন জিনিসটা পরে হয়, বা লুপটা কি, ঠিক আছে, কোথা থেকে কি ডিসিশন মেক হয়। তো বাট এটা কি আসলে অ্যাকচুয়ালি কাজ করে, আমরা কিভাবে জানবো? থিওরিটিক্যালি বলছে, আমরা একটু টেস্ট করে দেখবো, আজকে আমরা কোডে টেস্ট করে দেখবো, ঠিক আছে? যেমন ধরেন, আমি এখানে একটা অ্যাক্টিভিটি লিখেছি, যেটাতে প্রথমেই অন ক্রিয়েট ফাংশনটা অ্যাজ ইউজুয়াল আছে, এবং নতুন আরেকটা ফাংশন লিখেছি অন স্টার্ট। দেখেন, এটা একটা ওভাররাইড ফাংশন, ঠিক আছে? এবং অন স্টার্টের কলিং নিয়মটা কি হচ্ছে? সুপার ডট অন স্টার্ট। এবং প্রত্যেকটা মেথড, যদি আমরা মেথড এখানে চিন্তা করি, প্রত্যেকটা মেথড, অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, অন পজ, অন স্টপ, অন ডিস্ট্রয়, সবগুলো মেথড এই সিনটেক্সেই কল হয়। সরি, এই সিনট্যাক্সে কল হয়। তো আমরা যেটা করেছি, প্রত্যেকটা ফাংশনের ভেতরে একটা করে মেসেজ দিয়েছি, ঠিক আছে? কি মেসেজ দিয়েছি? অন স্টার্টে অন স্টার্ট ইভেন্ট স্টার্টেড হয়েছে, মানে যে ফাংশনটা যখন কল হবে তখন সেই মেসেজটা আমরা প্রিন্টে দেখতে চাই, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা কল হলো কিনা। এবং যখন অন ক্রিয়েটটা কখন হবে? যখন অ্যাক্টিভিটি ফার্স্ট ক্রিয়েট হবে। অন স্টার্ট কখন হবে? যখন এটা ভিজিবল হবে, ঠিক আছে, অ্যাক্টিভিটিটা ভিজিবল হবে, দেখা যাবে, ঠিক আছে? এবং অন রিজুম কি? এটাও যখন ভিজিবল হবে, বাট এটা অলরেডি ভিজিবল ছিল, সামহাও এটা ব্যাক এন্ডে চলে গেছে, তারপর ভিজিবল হয়েছে, ঠিক আছে, অন রিজিউম হয়েছে, সামথিং লাইক দ্যাট। অন পজ হচ্ছে যে অ্যাক্টিভিটি হোয়েন অ্যানাদার অ্যাক্টিভিটি ইজ টেকিং ফোকাস, অর্থাৎ আমার যে অ্যাক্টিভিটিটা ভিজিবল ছিল সেটা না থেকে অন্য আরেকটা অ্যাক্টিভিটি সামনে চলে আসলো, ঠিক আছে, ফোকাসে চলে আসলো, তখন এই পিছনের অ্যাক্টিভিটিটা অন পজে চলে যাবে। অ্যান্ড নো লঙ্গার ভিজিবল, যেটা হ্যাঁ এখন আর নেই, ব্যাকগ্রাউন্ডেও নেই, এবং অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয়েড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডেও কোনো কাজ চলছে না, ঠিক আছে? এই ধরনের কিছু কনসেপচুয়াল আলোচনা আমরা এখান থেকে, এই ছবি থেকে করেছিলাম। সো আজকে আমরা থিওরিটিক্যালি দেখবো, এটা খুব প্রবলেম করছে আমাকে, হ্যাঁ। তো এটা আমরা থিওরিটিক্যালি দেখব। আমি স্ক্রিনটা ছোট করার চেষ্টা করি, হ্যাঁ, ওকে, অ্যান্ড ওকে। তো বেসিক্যালি আমরা আজকে দেখব লকক্যাট, ক্লিয়ার? আমি ফাংশনটা বিল দেব, তাই তো? এটা ইমুলেটরেও দেওয়া যেত, ইমুলেটরে দেই। ওকে, ইমুলেটরে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে। এটা একটু বড় করে দিচ্ছি। ওকে, ওপস, এই যে টেক্সট বড় করার কারণে এই সমস্যাটা হয়েছে। দেখেন প্রথমে কি হলো? অন ক্রিয়েট কল হয়েছে, অন স্টার্ট কল হয়েছে, এবং অন রিজিউম কল হয়েছে। অন স্টার্ট অন রিজিউম একসাথে কল হয়েছে কারণ দুটো একই কাজই করে, তাই না? আচ্ছা, এখন যদি আমি ব্যাক বাটনে চাপ দিই কি হবে? অন পজে চলে গেছে, এবং অন পজে চলে গিয়ে সরাসরি অন স্টপ এবং অন ডিস্ট্রয় হয়ে গেছে, কারণ অ্যাক্টিভিটিটা আর ভিজিবল নেই, এবং ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে এটা ফাংশনটা ক্লোজ হয়ে গেছে, অ্যাক্টিভিটিটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে, ঠিক আছে? এখন আরো কিছু টেস্ট করা যেতে পারে। যেমন ধরেন, আপনি এই ফাংশনটাই রান করলেন,
চলছে, অন পজে আপনার অন স্টার্ট বা অন রিজিউম কল হয়েছে, এই সময় আপনি অন্য ফোন থেকে এটাকে একটা কল করলেন, ঠিক আছে? সাথে সাথে অটোমেটিক আপনার ফোনের পপ আপ চলে আসবে, ঠিক আছে? তখন দেখবেন যে আসলে এটা অন পজে যাচ্ছে, অন স্টপে যাচ্ছে, না অন ডিস্ট্রয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই কোডটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ফাংশনটা শেয়ার করব, সেম ফাংশন, জাস্ট আপনার বিভিন্ন সিনারিওতে এটা রান করে দেখবেন যে কখন কোন ফাংশনটা কল হচ্ছে। সো এটা এত গুরুত্বপূর্ণ কেন? এটা এত গুরুত্বপূর্ণ এই কারণে, সামথিং লাইক দ্যাট, আপনি একটা অ্যাপ বানিয়েছেন, ধরেন আমরা টর্চ অ্যাপ বানিয়েছি, যেটা আমরা বানাবো। টর্চ অ্যাপে কি হয়? টর্চ অ্যাপে আপনি প্রথমে অ্যাপ ওপেন করেন, বাটন ক্লিক করেন, টর্চ জ্বলতে থাকে, এবং আপনি কি করেন? এটা লক করে দেন, অর্থাৎ স্ক্রিনটা ক্লোজ করে দেন, ঠিক কিনা? এখন যদি এই ফাংশনে, এই কোডে এটা করি আমরা, that's why we need real device actually, some things we can do on emulator actually, ঠিক আছে? ওকে, আমরা আবার সরি, আবার রিয়েল ডিভাইসে বিল দিচ্ছি। ওকে, লকেট, ক্লিয়ার লকেট, উপস সরি, হ্যাঁ হ্যাঁ, চলে এসেছে। আরো কিছু জিনিস হয়েছে, যে এটা রিয়েল ডিভাইসের কারণে বেশ কিছু জিনিস লোড হয়েছে, বাট অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজুম হয়েছে। এখন যদি আমি এটা ক্লোজ করে দেই, দেখেন অন পজ, অন স্টপে চলে গেছে, ঠিক আছে? আমি কিন্তু ব্যাক বাটন প্রেস করিনি, অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় হয়নি, ঠিক আছে? ডিস্ট্রয় হয়নি। এখন যদি আমি আবার করি, অন স্টার্ট, অন রিজিউম হয়ে গেছে, ঠিক আছে? আবার লক করলাম, অন পজ, অন স্টপ হয়ে গেছে। আবার এটা আমি রিজিউম করলাম, অন স্টার্ট, অন রিজিউম হয়ে গেছে। বোঝা যাচ্ছে? সো এখন যদি অ্যাক্টিভিটির চলা অবস্থায়, যেমন টর্চ লাইট জ্বালিয়ে কেউ আমরা স্ক্রিন জ্বালিয়ে রাখি না, এবং স্ক্রিন 30 সেকেন্ড পরে অটোমেটিক লক হয়ে যায়, তাই না? সো এটা যদি আমরা টর্চ, নর্মালি টর্চ ব্যবহার ক্ষেত্রে যেটা আমরা করি, টর্চ লাইটটা জ্বালাই এবং এটা ক্লোজ করে আমরা টর্চ দিয়ে দেখতে থাকি। অর্থাৎ আপনার অ্যাপটা অন পজ, অন স্টপ কল করার পরেও আপনাকে টর্চ লাইট জ্বলতে দেবে? কি মনে হয়, ইটস পসিবল? লজিক্যালি এটা পসিবল না, নর্মালি পসিবল না, কিন্তু আমরা এই কোডগুলো করতে পারি। যেমন ধরেন এত কিছু স্ক্রিনে চলে এসেছে, একটু সময় দেবেন, কি বলতে চাচ্ছেন? আপনি চ্যাটে একটা মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা দেখার জন্য আমাকে সবকিছু ক্লোজ করতে হচ্ছে। জি, এর অর্থ কি নট সিন স্ক্রিন ইজ ফ্রিজড? সবাই কি আমার স্ক্রিন ফ্রিজড হয়ে গেছে? কেউ কি দেখতে পাচ্ছেন না? আহ, স্যার লক একটা দেখা যাচ্ছে না। মানে কেন দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি না? তো স্যার, দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, ইন্টারনেটের কারণে হয়তো স্লো যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। তো যে বিষয়টা বলছিলাম, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। যে বিষয়টা বলছিলাম, এখন টর্চের ক্ষেত্রে এই সিনারিওটা আপনারা সবাই খেয়াল করেছেন নিশ্চয়ই। বাট আমরা এই অন রিজিউম বা অন পজে যদি এই ফাংশনগুলোকে মডিফাই করি, ঠিক আছে? যেমন ধরেন আমরা একটা কল ফাংশন লিখেছি, যেটাতে অন রিজিউমে আমরা নরমালি আমাদের টর্চটা বন্ধ হয়ে যাওয়ার কথা বা অ্যাক্টিভিটি ক্লোজ হয়ে যাওয়ার কথা, বাট আমরা এই অ্যাক্টিভিটিটা ক্লোজ করলাম না, আমরা সেই ফাংশনটাকে রিজিউম রাখলাম। স্পেসিফিক্যালি সেই ফাংশনটা যদি আমরা এইভাবে কল করি, তাহলে কিন্তু টর্চটা কাজ করানো পসিবল, ঠিক আছে? যে অন পজে চলে গেলেও যতক্ষণ পর্যন্ত ডিস্ট্রয় না হবে, অন পজে চলে গেলেও যাতে টর্চটা জ্বলতে থাকে। সামথিং লাইক এরকম আরেকটা এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, যেমন ধরেন আপনি একটা মিউজিক প্লেয়ার ইউজ করছেন, ঠিক আছে? মিউজিক প্লেয়ারে কি হয়? আপনি গান শুনতে শুনতে যাচ্ছেন, হঠাৎ করে একটা কল চলে আসলো, কি হবে? মিউজিকটা স্টপ, পজ হবে, ঠিক আছে? মিউজিকটা পজ হবে, আপনি কলটা শেষ করবেন, কল কেটে দেওয়ার পরে মিউজিকটা রিজিউম হয়ে যাবে, ঠিক আছে? যেখানে গিয়ে পজ হয়েছিল। কি হতে পারতো নরমালি? নরমালি এরকম হতে পারতো, যে এরর হতে পারতো, যে কল এসেছে তারপরেও গান বাজছে, আপনি কথা বলছেন তারপরেও গান বাজছে। আবার এরকম হতে পারতো যে কল এসেছে, সাথে সাথে গান বন্ধ হয়ে গেছে, কল শেষ করার পরে আর গান চালু হলো না, আবার প্রথম থেকে চালু হচ্ছে।
চালু করলে আপনি যদি ম্যানুয়ালি চালু করেন তাহলে আবার প্রথম থেকে চালু হচ্ছে। সো এই যে সমস্যাগুলা কিভাবে সলভ করা হয়? এই সমস্যাগুলা এই ফাংশনগুলো দিয়ে সলভ করা হয়। যেগুলো অ্যাকচুয়ালি আপনাকে ডিফল্ট ফাংশন দিচ্ছে, ওভাররাইড ফাংশন দিচ্ছে, অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি প্যাকেজের সাথে আসছে। যখন আপনি অ্যাক্টিভিটি লাইফ সাইকেলটা বুঝতে পারবেন, তখন এই ফাংশনগুলো আপনি ইউজ করবেন। সবগুলো ফাংশন লিখতে হয় না, লিটারেলি লিখতে হয় না, এগুলো বাই ডিফল্ট কাজ করে। বাট আমি তখনই লিখি যখন আমার এগুলোকে কাস্টমাইজ বা মডিফাই করার প্রয়োজন হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে যে আসলে কনসেপ্টটা কি? আচ্ছা, এরপরে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটিতে লাইফ সাইকেল ব্যতীত আসলে মাস্টারিং এর কিছু নেই। বাট অনেকেই কোশ্চেন করেছেন যে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে যাব। ঠিক আছে, এর জন্য যদি আপনারা গুগল করতেন হাউ টু গো টু অ্যানাদার অ্যাক্টিভিটি ফ্রম ওয়ান অ্যাক্টিভিটি, ঠিক আছে, অথবা হাউ টু গো এ ফ্রম হাউ টু গো বি অ্যাক্টিভিটি ফ্রম এ অ্যাক্টিভিটি, সামথিং লাইক দ্যাট, তাহলেই আসতো। তো আমি আজকে দেখাই, আজকে ইন্টেন্ট। ওকে, একজন বলে দিয়েছে ইন্টেন্ট। আচ্ছা, প্রথমত আমরা সিঙ্গেল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেছি, বা আমাদের এই কোর্সে যে অ্যাক্টিভিটি গুলো আছে বা অ্যাপগুলো আছে, মেইনলি বেসিক্যালি সিঙ্গেল অ্যাক্টিভিটি আছে। যদি আপনারা গুগল ম্যাপ করেন হয়তো ডাবল অ্যাক্টিভিটি করতে পারবেন, কিউআর কোডে হয়তো দুটো অ্যাক্টিভিটি ইউজ করা যেতে পারে, এই বিষয়গুলো। বাট আমি আজকে যেহেতু অ্যাক্টিভিটি নিয়ে ক্লাস আজকে আমাদের, আমরা অ্যাক্টিভিটি সম্বন্ধে ডিটেলস জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত আমরা নর্মালি অ্যাক্টিভিটি ক্রিয়েট করি কিভাবে? আমরা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি যখন আমরা প্রজেক্ট ওপেন করি তখন, তাই না? প্রজেক্ট ওপেন করতে সময় আমাদের কাছে অপশন আসে, বিভিন্ন অপশন আসে, সেখান থেকে আমরা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি। বাট আজকে আমরা প্রজেক্ট ওপেন করে ফেলেছি, একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট আছে, এখন আমার আরেকটা অ্যাক্টিভিটি প্রয়োজন। সেই অ্যাক্টিভিটি আমি কিভাবে ক্রিয়েট করব? অ্যাপ থেকে নিউ, নিউ থেকে অ্যাক্টিভিটি। দেখেন অ্যাক্টিভিটির ভিতরে যদি গ্যালারি প্রেস করেন সেই অপশনটা চলে আসবে, অথবা অ্যাক্টিভিটি থেকে এখানে আসলে আপনার যে জিনিসগুলো প্রয়োজন, যেই অ্যাক্টিভিটিটা প্রয়োজন, আপনি সেই অ্যাক্টিভিটিটাই নিতে পারবেন। ঠিক আছে, আমরা আজকে প্রচুর অ্যাক্টিভিটি বানাবো। আজকে থিওরিটিক্যাল ক্লাস সরি, জি, থিওরিটিক্যাল ক্লাস বলে অ্যাকচুয়ালি উপস্থিতি কম। সো আমরা সেই সুবিধা নেব, যারা ক্লাসে আসেনি তারা ডাব্বা খাবে, রাইট? আচ্ছা, আমরা প্রথমে একটা অ্যাক্টিভিটি বানালাম, সেটা হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটি, ফিনিশ। ওকে, একটু সময় নেবে লগ ইন অ্যাক্টিভিটির জন্য। ওকে, বিল্ড সাকসেস ইন 13 সেকেন্ড। তারপরে প্রচুর সময় নিয়েছে। আচ্ছা, লগ ইন অ্যাক্টিভিটি ক্রিয়েট করার সাথে সাথে দেখেন আমার প্রচুর ফাইল এসেছে। এগুলো এসেছে আমরা ডিফল্ট লাইব্রেরি ইউজ করছি এই কারণে। ঠিক আছে, এখন যদি আমরা অ্যাক্টিভিটিটা দেখি, মেইন লগ ইন অ্যাক্টিভিটি, এই ফাংশনটা, এখানে বেশ কিছু ডেপ্রিকেটেড ফাংশন ইউজ করা হয়েছে, প্রচুর কোড আসছে। তো এই কোডগুলো আসলে কি কাজ করে এটা আসলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা ইউআইটা একটু দেখে আসি, ইউআইটা কি আসছে। দেখেন আমাদেরকে এখানে একটা লগ ইন অ্যাক্টিভিটি সে ডিজাইন করে দিয়েছে। ঠিক আছে, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড সাইন ইন অর রেজিস্টার্ড, একটা বাটন। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে অলরেডি ডিজাইন করে দিয়েছে যদি আমরা ডিফল্ট লগ ইন অ্যাক্টিভিটিটা নেই। এবং দেখেন এডিট টেক্সট, ইউজার নেম, এডিট টেক্সট, পাসওয়ার্ড, লগ ইন বাটন, প্রোগ্রেস বার, এই জিনিসগুলো, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি লগ ইনের জন্য প্রয়োজন, ঠিক আছে, সেই জিনিসগুলো তারা অলরেডি আমাদের জন্য লিখে দিয়েছে। এবং আরো কিছু জিনিস লিখে দিয়েছে, এই জিনিসগুলো আপনারা নিজেরা সবসময় লিখতে হবে। যে বিষয়টা হচ্ছে এরকম যে যে ইউজার নেমটা লিখছে সেটা আসলে ভ্যালিড কিনা, যে পাসওয়ার্ডটা লিখছে সেটা আসলে মিনিমাম পাসওয়ার্ডের কন্ডিশন মিট করে কিনা, অথবা এমটি কিনা, অথবা এরকমও হয় যে আসলে ইউজার নেম পাসওয়ার্ড আমি কিছুই দেইনি বাট লগ ইন বাটনে প্রেস করছি, তখন আসলে লগ ইন বাটনটা আসলে আপনার ভিজিবল হবে না। বাটনটা আছে বাট এটা আসলে প্রেস করা যাবে না। যখনই এই দুটো আইটেমে কিছু লিখবেন তখনই সেটা ভিজিবল হবে বা বাটনটা কাজ করবে। তো এই ধরনের কেস স্টাডিজ গুলো, এই ধরনের ফাংশন গুলো এখানে লেখা আছে। যেমন এখানে লেখা আছে টেক্সট ওয়াচার, একটা ফাংশন আছে। এই টেক্সট ওয়াচারটা কি করে, যে আসলে আপনি কিছু লিখছেন কিনা, টেক্সট চেঞ্জ হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখায়। তো আপনারা যদি চান তাহলে লগ ইন অ্যাক্টিভিটি ডিফল্ট এনে এগুলো দেখতে পারেন যে আসলে কি বলা আছে। বাট আমি এত কিছু দেখাবো না, আমি আরেকটা দেখাবো। বেসিক অ্যাক্টিভিটি নিয়ে আমরা কাজ করেছি। আমরা
ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেছি, আমরা এমটি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেছি। লেটস ওপেন এ সেটিং অ্যাক্টিভিটি। সেটিং অ্যাক্টিভিটিতে অলরেডি একটা থিম দেওয়া আছে, চলেন দেখি কি আসে। সেটিং অ্যাক্টিভিটিতে লেআউটটা দেখে আসি, কিছুই দেখাচ্ছে না, দ্যাটস নট ফেয়ার। আচ্ছা, ফ্রেম লেআউট আইডি সেটিংস। আচ্ছা আচ্ছা, এখানে কিছুই দেখাচ্ছে না, এই লেআউটে কিছুই দেখাচ্ছে না, কারণ এখানে শুধুমাত্র একটা ফ্রেম লেআউট নিয়ে আসা হয়েছে। এই ফ্রেম লেআউটের নাম দেওয়া হয়েছে সেটিংস। এখন যদি করে যাই, দেখেন সেটিংসে একটা নতুন ফ্র্যাগমেন্ট সেট করা হয়েছে। ঠিক আছে, নতুন ফ্র্যাগমেন্টটা কি? রুট প্রেফারেন্স। এখানে নতুন একটা লেআউট ডিজাইন করা হয়েছে, যেটা সেটিং অ্যাক্টিভিটির আপনার কি বলে এটাকে ফ্র্যাগমেন্টে নিয়ে আসা হয়েছে। এখানে বেশ কিছু অপশন আছে, সুইচ প্রেফারেন্স কম্প্যাক্ট, সুইচ প্রেফারেন্স, ঠিক আছে, লিস্ট প্রেফারেন্স, এডিট প্রেফারেন্স, ইউর সিগনেচার, সামথিং লাইক দ্যাট। এই জিনিসগুলো, এগুলো আপনারা দেখতে পারেন, এগুলো আমি দেখাবো না, কারণ আমরা এখানে আসলে নর্মালি সেটিংস এর যেটা হয় কি থাকে, আপনি যদি অ্যান্ড্রয়েডের ডিফল্ট সেটিংসটা দেখেন, প্রচুর অন অফ করার অপশন থাকে, অথবা লিস্ট থাকে যে আসলে ডিসপ্লে কতক্ষণে ডিম হবে, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড, অথবা কখনোই না, সবসময় লাইট জ্বলবে, অথবা আসলে আপনি ভাইব্রেশনে সাউন্ড চান কিনা, বা কিপ্যাডে ক্লিক করলে সাউন্ড চান কিনা, জাস্ট অন অ্যান্ড অফ। এই যে জিনিসগুলো, এগুলো আপনার নর্মালি সেটিংসে রাখি, তাই না? তো সেটিংস লেআউট আপনাকে এখান থেকে কিছু ডিজাইন তারা করে দিয়েছে। ঠিক আছে, সো আপাতত আরো নিয়ে আসবো, আরো নিয়ে আসা যায়, সমস্যা নেই। গ্যালারি, ম্যাপ, অ্যাড মব, ট্যাবলেটের জন্য অপশন আছে, এটা একটু দেখে আসি। এই জিনিসগুলো অবশ্য বিল্ড করলে আপনাদের জন্য ভালো হতো। লেটস সি, দেখা যায় আমরা কতদূর করতে পারি। স্প্লিট টেক্সট ভিউ, কনস্ট্রেন্ট, ট্যাব কোথায়? মেইন অ্যাক্টিভিটি 2, রিপ্লেস ইওর অ্যাকশন উইথ ট্যাব আইকন। আচ্ছা, ট্যাব আইকনে ভিউ পেজার দিয়েছে, বাট আসলে লিটারালি কোনো কিছু আইটেম সম্ভবত অ্যাড করেনি। লেটস সি, না আসলে কোনো কিছু অ্যাড করেনি। আচ্ছা, সো আমরা অলরেডি আমাদের মেইন অ্যাক্টিভিটি ছিল, এছাড়া আমরা লগইন অ্যাক্টিভিটি নিয়েছি, সেটিং অ্যাক্টিভিটি নিয়েছি, এবং এটা মেইন অ্যাক্টিভিটি 2 নামে এসেছে, কারণ আমরা যে ট্যাব অ্যাক্টিভিটি নিয়েছিলাম এটা ডিফল্ট মেইন অ্যাক্টিভিটি সেট আপ করা, কিন্তু যেহেতু অলরেডি মেইন অ্যাক্টিভিটি আমাদের ছিল, যার কারণে মেইন অ্যাক্টিভিটি 2 দেওয়া হয়েছে। সো আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে এই অ্যাক্টিভিটিগুলোতে অ্যাক্সেস করব। তো কিভাবে করা যায়? নর্মালি একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে অ্যাপে কিভাবে যায়? কোনো একটা বাটন ক্লিক করে, বা কোনো একটা অর্ডার প্রেস করে, বা কোনো একটা অ্যাকশন দিয়ে, তাই না? তো আমরা চলেন কিছু বাটন সেট করি। মেইন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মেইন, এখানে আমরা কিছু বাটন সেট করি। টেক্সট ভিউ, কোড, এন্ড সবচেয়ে সহজ লিনিয়ার, এন্ড ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। টেক্সট ভিউ থাকলো, এটা আমরা দিয়ে দেই, কি নাম দেওয়া যায়? 8.1 মাস্টারিং অ্যাক্টিভিটি, ঠিক আছে। ওকে, এখন আমরা নিয়ে আসবো বাটন। বাটন, ম্যাচ প্যারেন্ট, wrap content, text, login activity, and id login btn। আরেকটু দেওয়া যায়, text size 26, সরি sp, text color আমি একটা কালারই পারি, let's copy paste it, হ্যাঁ। login button,
setting button and tab setting activity tab activity। আচ্ছা, আমরা আসবো আসলে কি করছি, সরি মেইন অ্যাক্টিভিটিতে যেতে হবে, তিনটা বাটন নিতে হবে, রাইট? বাটন এম লগ এম সেট এম ট্যাব, আপনারা এগুলো জানেন, ঠিক আছে? সো যত ছোট লিখি কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, অন ক্লিক লিসেনার নিয়েও আমরা একটু দেখবো। আচ্ছা, বাটন view by id r.id dot login button। ওকে, এখন দিতে হবে অন ক্লিক লিসেনার, রাইট? এম ডট সরি এম login dot set on click listener new view on click listener। ওকে, আচ্ছা, থাকলো এটা। ওকে, প্রথমটা ছিল লগ, প্রথমটা দ্বিতীয়টা সেট এন্ড তৃতীয়টা এম ট্যাব। এই পর্যন্ত একটু দেখে আসি কোনো ভুল হলো কিনা। সরি, আমি এখানে প্রিন্ট করতে চাই না, যে এখানে প্রিন্ট করতে। সরি, আমার এখানে বিল্ড হয়ে গেছে, একটু সময় দেবেন। খুবই বিচ্ছিরি দেখা যাচ্ছে, একটু এডিট করে আসি। ওকে, 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 ইটস ওয়ার্কিং। সি, এখন আমরা এখান থেকে একটা অ্যাক্টিভিটিতে আমরা আছি, মেইন অ্যাক্টিভিটিতে আমরা আছি, এখান থেকে আমরা লগ ইন অ্যাক্টিভিটিতে যাব। সো এটা কিভাবে যাব? অলরেডি অনেকে বলে ফেলেছেন, এটা ইন্টেন্ট দিয়ে যাওয়া যায়, ঠিক আছে? সো কোডটা হয় এরকম, আমি ইন্টেন্ট সম্বন্ধে বিস্তারিত বলছি, কোনো সমস্যা নেই। ইন্টেন্ট লগ ইন্টেন্ট, এটা জাস্ট একটা ভ্যারিয়েবল নেম, নিউ ইন্টেন্ট অ্যান্ড সরি main activity dot this and login activity dot class। সো এটা হচ্ছে আপনার একটা ইন্টেন্ট থেকে আরেকটা ইন্টেন্ট, সরি একটা ইন্টেন্ট বা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা ইন্টেন্ট বা অ্যাক্টিভিটিতে যাওয়ার নিয়ম। সো স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট লগ ইন্টেন্ট, ঠিক আছে? সো লেটস সি ইটস ওয়ার্কিং অর নট। লগইন অ্যাক্টিভিটি, সি, ওকে, তাহলে এটা কাজ করছে, আমরা বাকিগুলো এটা লিখে ফেলি। হ্যাঁ, এন্ড এখানে হবে আমাদের কি ছিল সেটা, সেটিং অ্যাক্টিভিটি। মনে রাখবেন, হ্যাঁ, প্রচুর জিনিস আছে সেটিংস নামে। আমি যেটা আমার অ্যাকচুয়ালি আমার ফাংশনালিটি আছে কম সোহান ডট মাই অ্যাক্টিভিটি, সেটা নিচ্ছি। হ্যাঁ, এন্ড এটা ছিল আমার মেইন অ্যাক্টিভিটি 2, রাইট? আমরা নামটা তখন এডিট করিনি। সেটিং অ্যাক্টিভিটি, এই যে যা বলেছিলাম আর কি, যা এসেছে।
समथिंग लाइक दैट। ठीक है, ব্যাক। আচ্ছা, এই ব্যাক বাটনটা কাজ করছে না কারণ এখানে ব্যাকে কোনো কোড লেখা নেই। ট্যাব অ্যাক্টিভিটি, ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 1, ট্যাব 2 ফাংশন রিপ্লেস উইথ ইউর ওন অ্যাকশন, সামথিং লাইক দ্যাট। সো আমরা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যেতে পারছি। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই অ্যাক্টিভিটি থেকে যাওয়ার সময় লগ ইন অ্যাক্টিভিটিতে যখন আমি যাব তখন কিছু ভ্যালু নিয়ে যাব, ডাটা নিয়ে যাব। সেই ডাটা কিভাবে নিয়ে যায়? কোনো ধরেন আমি একটা অ্যাক্টিভিটিতে আছি, এই অ্যাক্টিভিটি থেকে আমরা পরের অ্যাক্টিভিটি যাওয়ার জন্য কিছু ইনফরমেশন প্রয়োজন, ঠিক আছে, কিছু তথ্য প্রয়োজন। সেই তথ্যগুলো আসলে কিভাবে নিয়ে যাওয়া যায়? ঠিক আছে, সেই তথ্যগুলো নিয়ে যাওয়া যায় ইন্টেন্টের মাধ্যমেই নিয়ে যাওয়া যায়, বাট এর জন্য আপনাকে ইন্টেন্টের সাথে কিছু জিনিস এক্সট্রা পাঠাতে হবে। সরি, লগ ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, আচ্ছা লিখে ফেললাম তো, সরি, চলে এসেছে। পুট এক্সট্রাতে দেখেন, পুট এক্সট্রার ভিতরে কিছু ভ্যালু আছে, স্ট্রিং নেম, ইন্ট ভ্যালু, স্ট্রিং নেম, বুলিয়ান, স্ট্রিং ভ্যালু, বাইট। অর্থাৎ বিষয়টা যেটা হচ্ছে যে আপনি যে নামে পাঠাবেন অ্যাটলিস্ট খামের উপরে একটা নাম লিখবেন, সেই খামটা কি, ধরেন আমি লিখলাম কি, অ্যান্ড এটার ভ্যালু বুলিয়ান হতে পারে, বাইট হতে পারে, ক্যারেক্টার হতে পারে, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল স্ট্রিং, এনিথিং, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, অনেক কিছু হতে পারে। সো এখানে আমি আসলে কি পাঠাবো, আমি আসলে এরকম কিছু পাঠাই, ইউজার নেম দ্যাট ইজ অলসো এ স্ট্রিং সোহানুর, অ্যান্ড পাসওয়ার্ড দ্যাট ইজ মাই পাস 01। ঠিক আছে, ধরেন এই ইনফরমেশনটা আমি লগ ইন থেকে পাঠাচ্ছি। যখন মেইন অ্যাক্টিভিটিতে ঢুকে আছি তখন যদি সে লগ ইন বাটনে চাপ দেয় তাহলে লগ ইন অ্যাক্টিভিটি ওপেন হবে এবং এই দুটো ভ্যালু সে প্রিন্ট করবে বা লগ ইনে নিয়ে যাবে, মেইন অ্যাক্টিভিটিতে লগ ইনে নিয়ে যাবে। মেইন কনসেপ্টটা এটাই। ইন্টেন্ট এর সাথে কিছু আমি এক্সট্রা ভ্যালু পাঠাচ্ছি, যার কারণে এটার নাম পুট এক্সট্রা। ঠিক আছে, মানে মনে রাখার জন্য আমি বললাম যে বিষয়টা এরকমই, যে অলরেডি নর্মালি আমার এরকম চলে যাচ্ছিল, সব ঠিক আছে, বাট এর সাথে আমি কিছু এক্সট্রা কিছু পাঠাতে চাচ্ছি। সো ইন্টেন্টের সাথে কিছু এক্সট্রা পুট করে দাও, সামথিং লাইক দ্যাট। সো এই ভ্যালুটা আমি এখান থেকে তার কাছে পাঠাতে পারবো, বাট লগ ইনে গিয়ে আবার এই ভ্যালুটা আমাকে পড়তে হবে। ঠিক আছে, এখন লগ ইনে এসে এই ভ্যালুগুলো কিভাবে পড়ে? প্রথমত আমাকে দুটো ভ্যারিয়েবল নিতে হবে, স্ট্রিং। প্রথমটা কি ছিল, ইউজার নেম। এটা যে কোনো নাম হতে পারে, ঠিক আছে। আমি সেখানে কিওয়ার্ডে ইউজার নেম পাসওয়ার্ড লিখেছি বলে এটা এখানে ইউজার নেম পাসওয়ার্ড হতে হবে, বিষয়টা এরকম না। এটা ইউ অথবা পিও হতে পারে, ইটস আপ টু ইউ গাইজ। আপনি যে কোনো ভ্যারিয়েবল নামে এটা দিতে পারেন, ঠিক আছে। এখন যখন অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে তখন এই ভ্যালুগুলো আমি পড়তে চাই। সো ইউজার নেম ইকুয়াল টু গেট, please get intent dot get data string, get string extra dot, sorry, username, I guess. Okay, maybe it's working, I'm not sure actually. আচ্ছা, কিন্তু আমি বলেছি এটা ইউ বা পিও হতে পারে, কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডই হতে হবে, যেটা আমি অ্যাকচুয়ালি এখানে লিখে এসেছি, যে কিওয়ার্ড নামটা দিয়ে আমি পাঠাচ্ছি। যেমন ইউজার নেমে উনি থ্রো করবেন, আবার ইউজার নেম দিয়েই উনি ক্যাচ করবেন। ঠিক আছে, বিষয়টা এরকম। সো অ্যাকচুয়ালি এটা আসে কিনা আই এম নট শিওর যে আসবে কিনা, মাফ করবেন, আমি আসলে মনে করতে পারছি না, সরি। ইউজার নেম, বাট লেটস রাইট ইট হোয়াট এভার। কি হবে, নয় বড় জোর একটা এরর খাবো, তাই না? এর জন্য কি লেখা বন্ধ করে বসে থাকা যাবে? যাবে না। ইচ্ছা মতো লিখবেন, যত যা খুশি মনে আসে লিখবেন, মানুষজনেরটা দেখে দেখে লিখবেন, শুনে শুনে লিখবেন, অন্যেরটা কপি করে লিখবেন, কিন্তু লিখবেন, লিখা থামাবেন না। হ্যাঁ, আমি কোথায় বিল দিয়েছি, এখানে বিল দিয়েছি, লেটস সি। এবং আমরা লিটারেলি লক কেট দেবো। আবার কোথায় বিল্ড হচ্ছে, শিট। ওকে, and we want to press here, see, চলে এসেছে ইউজার নেম সোহানুর, ইউজার নেম মাই পাস ওয়ান। এখন আমি কি চাই, এখানে আমি এটা নিয়ে এসে এইখানে এবং এখানে এটা সেট করতে চাই। লেটস গো ফর ইট। আচ্ছা,
আমাদের কাছে অলরেডি ইউজার নেম পাসওয়ার্ড আছে, আমরা পেয়েছি। এখন অ্যাকচুয়ালি এই ভ্যালু দুটো কোথায়, চলেন দেখে আসি। ইউজার নেম, ওকে, ফাইনাল এডিট টেক্সট ইউজার নেম, তাহলে কি এটাতে এটা ভ্যালু সেট করা যাবে? ডট সেট টেক্সট, আই এম নট শিওর গাইস। ওকে, ইটস ওকে, যেহেতু ফাইনাল আছে কিছু এরর হতে পারে। লেটস সি পাসওয়ার্ড। আচ্ছা, এখন লকেট দেখার প্রয়োজন নেই। লকেট, ও সি, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড চলে এসেছে। ঠিক আছে, ধরেন বিষয়টা যদি এরকম হয়, আসলে এই কেস সিনারিওটা কিভাবে কাজ করবে? এই কেস সিনারিওটা কাজ করবে এভাবে, আপনি কোনো একটা নেটওয়ার্ক কল করছেন, ঠিক আছে, একজন ইউজার অলরেডি আপনার অ্যাপে রেজিস্ট্রেশন করে রেখেছেন, বা আপনার এখানে মেইন অ্যাক্টিভিটিতে উনি কিছু ইনফরমেশন দিয়েছে। দেওয়ার পরে যখন আপনার সাবমিট বা নেক্সট কোনো পেজে যেতে চাচ্ছে, পরবর্তী পেজে এই ইনফরমেশনগুলো আপনার দরকার, যদি আপনার কোনো ই কমার্স অ্যাপ দেখেন, ঠিক আছে, অথবা আমরা ওয়েদার অ্যাপ নিয়েই বলি, ঠিক আছে, আমি আমার ওয়েদার অ্যাপের যে ইনফরমেশনগুলো এই পেজে পেয়েছি সেগুলো আমি কাউকে ইমেইল বা টেক্সট করতে চাচ্ছি। এর জন্য অবশ্যই আমাকে নেক্সট একটা অ্যাক্টিভিটিতে যেতে হবে। সেই অ্যাক্টিভিটিতে ইমেল অপশন থাকতে পারে অথবা মেসেজ অপশন থাকতে পারে। তখন এই প্রিভিয়াস ডাটাগুলো আমরা কিভাবে নিয়ে আসব? এই প্রিভিয়াস ডাটাগুলো আমরা এই ইন্টেন্টের মাধ্যমে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এটাই সবচেয়ে বহুল ব্যবহৃত, যে ডাটাটা ইনস্ট্যান্ট আপনার প্রয়োজন, একটা থেকে আরেকটা, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে প্রয়োজন, ঠিক আছে, অথবা এক কিছু যদি সরি, যদি এমন কোনো ডাটা থাকে যেটা ফুল অ্যাপে আপনার কন্টিনিউয়াসলি র্যান্ডমলি প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এভাবে এটা রান করি না, বা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে পাস করি না। এখানে যেটা হয়েছে, মেইন অ্যাক্টিভিটিতে আমি হয়তো ইউজারের কাছ থেকে নাম ঠিকানা নিয়েছিলাম, লগ ইন অ্যাক্টিভিটিতে আসার সাথে সাথে এখানে আমি সাইন ইন দিয়ে দেব, চলে গেল, ঠিক আছে, সাইন ইন দিয়ে দিব, ওকে ফাইন, নট নাও, ঠিক আছে, সাইন ইন দিয়ে দিব। এর জন্য স্পেসিফিক্যালি এই ডাটাটা আমার প্রয়োজন, পরবর্তীতে কিন্তু এই ইউজার নেম পাসওয়ার্ডটা আমার দরকার নেই। সো কনসেপ্টটা কি ক্লিয়ার হচ্ছে বা বোঝা যাচ্ছে? এনিওয়ান রিপ্লাই? আচ্ছা, সো এটা ছিল একটা ইন্টেন্টের পার্ট। আচ্ছা, ইন্টেন্ট, অ্যাকচুয়ালি ইন্টেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটা অ্যাক্টিভিটির আন্ডারে একটা কনসেপ্ট বলতে পারেন, যেটা যখন আপনার কিভাবে বোঝাবো, আমি জিনিসটা যেভাবে বুঝি সেটা হচ্ছে, আমি জিনিসটা কিভাবে বুঝি মনে করার চেষ্টা করছি। আচ্ছা, ধরেন প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা স্টেট আছে বা একটা অবস্থান আছে, অবস্থা, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। ধরেন যখন কোনো একটা অ্যাক্টিভিটি তৈরি হয় তখন সে একটা পাওয়ার ব্যাংকের মতো, ঠিক আছে, এর পরবর্তীতে যখন সেই অ্যাক্টিভিটিটা অন্য কোনো অ্যাক্টিভিটিকে লঞ্চ করে বা কল করে, তখন সে এখান থেকে কিছু পাওয়ার খরচ করে এবং এই পাওয়ারটা পরবর্তী অ্যাক্টিভিটিকে পাস করে দেয়। কনফিউজিং? আচ্ছা, যেমন ধরেন একটা অ্যাক্টিভিটিতে মাল্টিপল ফ্র্যাগমেন্ট থাকতে পারে, ঠিক আছে, আমরা যদি নেভিগেশন ড্রয়ের একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি, সেখানে দেখা যাবে একটা অ্যাক্টিভিটিতে মাল্টিপল ফ্র্যাগমেন্ট আসছে, তখন এই ফ্র্যাগমেন্টগুলোরও নিজস্ব ইন্টেন্ট থাকে, কিন্তু সেই ইন্টেন্টটা বা সেই ইন্টেন্টটা আসলে নিয়ে আসে অ্যাক্টিভিটির কাছ থেকে। সো অ্যাকচুয়ালি ইটস লাইক স্টেট। এখন স্টেটের অ্যাকচুয়ালি বাংলা কোনো বাংলা নেই, আমি একটা পাওয়ার হাউস বোঝানোর চেষ্টা করলাম, যেটা পরবর্তী স্টেটকে পাওয়ার দেয়, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। আমরা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য যেমন ইন্টেন্ট ইউজ করছি, সেরকম আরেকটা বিষয় আসে কনটেক্সট,
ঠিক আছে? মোটামুটি বিষয়টা সিমিলার, কিন্তু যখন আপনি আবার কোনো একজন ফাংশন কল করবেন, স্পেসিফিক কোনো ফাংশনের জন্য হয়তো আপনার এই অ্যাক্টিভিটির স্টেটটা দরকার, বা স্পেসিফিক্যালি আপনি কোন ফাংশন, কোন অ্যাক্টিভিটির আন্ডারে এটা রান করছেন, এইসব জিনিসের জন্য ইনটেন্ট এবং কনটেক্সট বিষয়গুলো আসে। পরবর্তীতে আমরা অবশ্যই আই গেস যে পরবর্তীতে যে অ্যাপগুলো করব সেগুলোতে এই বিষয়গুলো আসবে, ইনটেন্ট এবং কনটেক্সটের বিষয়গুলো। এখানে অলরেডি আমরা ইনটেন্ট দেখেছি, একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে যেতে হয় এবং ইনটেন্টের মাধ্যমে কিভাবে ডাটা পাস করতে হয়, এই জিনিসগুলোও দেখেছি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি এখানে দেখাবো, একজন সম্ভবত মেনশন করেছিলেন, সেটা হচ্ছে প্রত্যেকটা বাটনের জন্য আসলে এরকম সেট অন ক্লিক লিসেনার লিখতে হয় কিনা। জি, এটা একটা নিয়ম যে আপনি প্রত্যেকটা বাটনের জন্য ইন্ডিভিজুয়ালি এরকম একটা সেট অন ক্লিক লিসেনার লিখবেন। অথবা আরেকটা নিয়ম আছে যে আপনি ইমপ্লিমেন্ট সরি ইমপ্লিমেন্ট ভিউ ডট অবশ্যই অন ক্লিক লিসেনার। ঠিক আছে, এটা একটা অপশন আছে। আমরা এর আগে এই অংশটুকু লিখিনি, বাট এখন আমরা এই অংশটুকু লিখলাম, লিখার সাথে সাথে আমাদেরকে একটা এরর দিচ্ছে। এই এররটা কি বলছে? ইমপ্লিমেন্ট মেথড, অর্থাৎ এই ক্লাসটা যদি আপনি ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনাকে কিছু মেথড এক্সট্রা লিখতে হবে। সেটা কি চলেন দেখি। ইয়েস, সেটা হচ্ছে অন ক্লিক ভিউ। ঠিক আছে, সেটা হচ্ছে অন ক্লিক ভিউ। তাহলে আর এই অংশগুলো লিখতে হবে না। ঠিক আছে, এবং এই যখনই আপনি অন ক্লিক ভিউ করবেন, ডট সরি অ্যাকচুয়ালি আমি হারিয়ে গেলাম। একটু ছোট করে দিই, আমি দেখতে পাচ্ছি না আসলে কোথায় কি আছে। ওকে, আচ্ছা, অন ক্লিক ভিউতে যেটা হয়, কেস আর ডট আইডি ডট লগ ইন বাটন। ঠিক আছে, and it's called like something like that, comma something, swid switch v, maybe now it's gonna work. Yes, it's v, and review record. উপস, কেন কাজ করছে না? আচ্ছা, আমরা একটু দেখে আসি কেন কাজ করছে না। ও সরি, আমি আসলে সুইচ দিয়ে করার চেষ্টা করছিলাম, সরি। আচ্ছা, এখানে যেটা লিখতে হবে বেসিক্যালি, বাটনের সাথে একটা সেট অন ক্লিক লিসেনার দিতে হবে, এবং পরবর্তীতে অন ক্লিক ভিউ এর মাঝখানে সেই কাজটা করবে। এই কাজটা আসলে সুইচের মাঝখানে হবে। আমি অন ক্লিক লিসেনার দেইনি। এম লগ ডট
set listener this এখন সম্ভবত কাজ করবে। Still not getting it. View.getId. Shit. Sorry, extremely sorry. View.getId. Now it's working. সেটাই কেন কাজ করছিল ওরা। ওকে, সেম আমি ব্যাখ্যা করছি। সেট ট্যাব। সো যা ছিল তাই, যেটা হচ্ছে প্রথমে আমরা বাটনটাকে একটা প্যারামিটারে নিয়েছি এবং পরবর্তীতে এই বাটনটাতে সেট অন ক্লিক লিসেনার দিয়েছি। এটা শুধুমাত্র বাটনের জন্য না, লিনিয়ার লেআউট বলেন, যে কোনো লেআউট বলেন বা বক্স বলেন বা ইমেজ বলেন, সবকিছুর জন্য একটা সেট অন ক্লিক লিসেনার দিয়েছি। কিন্তু এটা তখনই কাজ করবে যখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, তখন আর আমাদের এই আলাদা করে সবগুলো লিখতে হবে না। এরপরে আমরা একটা ফাংশন কল করব যেটা হচ্ছে অন ক্লিক, এবং এখানে ভিউ ডট গেট আইডি, এবং এখান থেকে আমরা বলে দিতে পারি যে এই বাটনটাতে ক্লিক করলে এই কাজটা হবে। পরবর্তীতে লগ ইন সেটিং বাটন, সেটিং বাটনের জন্য আমরা কি করব, সেটিং বাটনের জন্য আমরা করব এই কাজটা। লগ ইনটেন্ট, এখন আর এখানে লগ ইনটেন্ট কাজ করবে না, ঠিক আছে? এখানে এখানে অন্য কিছু দিতে হবে। সুইচ কেস পারি আমরা, ব্রেক and let's see it's working or not. See, it's working. আমরা মেথডটা চেঞ্জ করেছি, বাট তারপরে ওটা কাজ করছে। সো এখানে আসলে কিভাবে জিনিসটা কাজ করে, বিষয়টা যেটা ছিল, আমরা প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি সেট অন ক্লিক লিসেনার লিখে সেটাতে ভিউ ডট অন ক্লিক লিসেনার অ্যাড করেছিলাম, এবং এটার আন্ডারেও কিন্তু আপনার অন ক্লিক ফাংশনটাই ছিল, ঠিক আছে? বাট এখন যেটা আমরা করছি, সেটা আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা না লিখে পুরো ক্লাসটাতেই ভিউ ডট অন ক্লিক লিসেনার ইমপ্লিমেন্ট করলাম। এবং যেই ভিউ অংশটাতে, মানে যেই ভিউ, মানে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডে সবকিছুই ভিউ, যেটা দেখা যায়, ঠিক আছে? যেই কম্পোনেন্টটাতে আমরা সেট অন ক্লিক লিসেনার করতে চাচ্ছি, সেটাতে আমরা এই সেট অন ক্লিক লিসেনার দিচ্ছি। এবং আমি যেটা কনটেক্সট বা ইন্টেন্টের কথা বলেছিলাম, এই দিসটা হচ্ছে সেটা, এই পাওয়ার ব্যাংকটাই বা পাওয়ার হাউসটাই আমরা তাদেরকে দিচ্ছি। এবং এরকম যতগুলো ভিউ থাকবে, যতগুলোতে আমরা এই সেট অন ক্লিক লিসেনার সেট করতে চাই, সবগুলোতে এটা দেব। দেওয়ার পরে একটা ফাংশন, স্পেসিফিক একটা ফাংশন, যেটা হচ্ছে অন ক্লিক ফাংশন, যখনই কোনো জায়গায় ক্লিক হবে তখন সে চেক করবে যে এই অন ক্লিকের ভেতরে এই কোনোটার মাঝখানে ক্লিক হয়েছে কিনা, বা এমন কোনোটা ক্লিক হয়েছে কিনা যেটা এটার ভিতরে আছে, ঠিক আছে? ঠিক আছে, সো এটা অ্যাকচুয়ালি সুইচ কেসের জন্য লেখা হলো, ঠিক আছে? না লিখলে ওই যে আপনার লাল নীল রঙের অ্যারো ওয়ার্নিং দেয়। যাই হোক, এটা সুইচ কেসের জন্য লিখলাম। সো এখন যেটা আমরা দেখেছি অলরেডি, যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলেও আসলে এটা কাজ করছে। সো একই কাজ হচ্ছে,
জাস্ট ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, যেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বারবার সেট করছি না, সবগুলো পুরো ক্লাসে অ্যাড করে একটা ফাংশনের ভিতর লিখছি। এটা আসলে আপনার ইচ্ছা, ঠিক আছে, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি আসলে এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি সবসময় এই জিনিসটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট যেটা হয়, যখন আপনার একটা স্ক্রিনে প্রচুর অন ক্লিক ইভেন্ট থাকবে, ঠিক আছে, লাইক ক্যালকুলেটর, ঠিক আছে, তখন প্রচুর সেট অন ক্লিক লিসেনার হয়ে যাবে, ঠিক আছে, এবং আননেসেসারি কোড বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন, ঠিক আছে, সেই কাজটা করতে পারেন যে অ্যাকচুয়ালি হয়তো একটা ফাংশনের ভিতরেই আপনি সবগুলো নিয়ে আসছেন, বিষয়টা এরকম, আর কিছুই না। আচ্ছা, আচ্ছা, ওকে, ফাইন। অ্যাক্টিভিটি নিয়ে আমাদের মোটামুটি আলোচনা এই পর্যন্তই। এরপরে আমরা দেখব ব্রডকাস্ট রিসিভার এবং সার্ভিস, এই দুটো টপিক পুরোপুরি নতুন আসবে। তার আগে আমরা 10 মিনিট ব্রেক নিই। শুনতে পাচ্ছেন আমাকে? জি। আচ্ছা, এক্সাম নিয়ে কি বলবো, এক্সাম নিয়ে যেটা মূল কথা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছেন? আমি এক্সাম নিয়ে তো বলেছি যে 8:30 থেকে 9:30 পর্যন্ত এক্সাম হবে। এক্সামে স্পেসিফিক কিছু টাস্ক দেওয়া হবে 1.5 ঘন্টার জন্য। সেই টাস্কগুলো করতে হবে। টাস্কগুলো সাবমিট করতে হবে। সাবমিটের ওয়ে আমি বলে দেব এক্সাম শেষ হওয়ার পরে, বা আজকে ক্লাসের শেষেও বলে দিতে পারি, কোনো সমস্যা নেই। এর বাইরে আর ক্লাস নিয়ে এক্সাম নিয়ে কি জানতে চাচ্ছেন আমাকে যদি একটু স্পেসিফাইড করেন। কোশ্চেন কি আসবে? কোশ্চেন বলে দেব? না, কেউ কোশ্চেন জানতে চাচ্ছে না। থ্যাংক ইউ। না, কোশ্চেন বলে দিব না। কোশ্চেন এখন পর্যন্ত, মানে অ্যাকচুয়ালি আজকের ক্লাস না, এর গতকালকে ক্লাস পর্যন্ত যা দেখিয়েছি, যা পড়িয়েছি, হয়তো সেগুলোর মাঝখান থেকেই কাজ করতে হবে, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই, হ্যাঁ? এক্সাম নিয়ে আপনার এখনো যদি এক্সাম নিয়ে ভয় পান তাহলে কিভাবে হবে? এক্সাম অ্যাকচুয়ালি এক্সাম বিষয়টা এরকম না, এক্সাম হচ্ছে সবকিছুই এক্সাম। আনসার গুলো বলে দেন। আনসার অলরেডি আপনাদের কাছে আছে, সবগুলো আনসার আছে। এছাড়াও গুগলে সার্চ করলে সবকিছু পাওয়া যাবে, ঠিক আছে? এবং মজার বিষয় হচ্ছে যে কোশ্চেন থাকবে একটা, বাট যতজন পরীক্ষায় অংশগ্রহণ করবেন সবার আনসার হবে ডিফারেন্ট, ঠিক আছে? এর বাইরে আসলে আর এক্সাম নিয়ে তেমন কিছু বলার কিছু নেই। একটাই বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আপনারা যদি এখনো এই বয়সে এসে এক্সামের জন্য ভয় পান তাহলে কিভাবে হবে? ঠিক আছে? সবাই কাজ করছেন, ঠিক আছে? আজকে যারা উপস্থিত আছেন, আমি বলবো এট লিস্ট আজকে যারা উপস্থিত আছেন তারা অন্তত কাজ করছেন। এর মধ্যে কোনো ভুল নেই। আই বিলিভ দ্যাট অ্যাকচুয়ালি। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আপনারা যারা এখন এখন যারা ক্লাসে আছেন তারা কাজ করছেন, এবং আপনাদের ফেসবুকে পোস্ট আমি দেখি, সেখান থেকেও আইডিয়া পাওয়া যায় যে হ্যাঁ, আপনারা কাজ করছেন। সো আর কথা না বাড়ি, ক্লাসে ফেরত যাই। শেয়ার স্ক্রিন। ওকে, ফাইন। স্ক্রিন শেয়ার। কোডিং পার্টে আসলে আর কিছু দেখানোর নেই, সরি। কোডিং পার্টে আর কিছু দেখানোর নেই তেমন। এখন বিষয়টা একটু থিওরিটিক্যালি আসবে। এরপরে আমি আসলে এপিকে তৈরি করাটা আজকে দেখিয়ে দেবো, কিভাবে এপিকে তৈরি করতে হয়। সাইন্ড এপিকে, ডিবাগ এপিকে কিভাবে তৈরি করতে হয়, কোথায় পাওয়া যায়, এগুলো আমি দেখিয়ে দেবো। আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে, এরপরে আমাদের টপিক যেটা আছে সেটা হচ্ছে ব্রডকাস্ট রিসিভার। সো অ্যাকচুয়ালি ব্রডকাস্ট রিসিভারটা কি? ব্রডকাস্ট রিসিভার হচ্ছে আমাদের প্রাচীন যুগে আমরা যখন আসলে স্কুলে পড়তাম, তখন আমরা টিভি দেখতাম, তাই না? টিভিতে আমাদের একটা এন্টেনা ছিল, সেই এন্টেনাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্রডকাস্ট রিসিভার। আমিনুল হক, বলেন কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমরা আসসালাম। স্যার ওই একটু আগে যে অ্যাক্টিভিটি গুলো স্যার আমাদেরকে দেখালেন, তো আমরা তো স্যার ওই টিচার এখন ওই গুগল অ্যাপসে মোবাইলে অনেক এমসিকিউ প্রশ্নের অ্যাপস আছে আর কি। মানে এমসিকিউ প্রশ্নপত্র অধ্যায় ভিত্তিক, যে এক অধ্যায়ে ক্লিক করলে ওইগুলো চলে আসে, আরেকটা ক্লিক করলে আরেকটা চলে আসে। জি, তো স্যার আমাদের আজকের যে কনসেপ্ট স্যার ওইটা ব্যবহার করে কি স্যার আমরা ওইগুলো মানে পরবর্তীতে তৈরি করতে পারবো অবশ্যই কিনা পারবেন। স্যার? অবশ্যই পারবেন। ধরেন আপনি একটা লিস্ট বানিয়েছেন, সেই লিস্টে বা একটা স্ক্রিনে হয়তো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে হয়তো 5টা ক্লাস আছে, সবগুলোই বাটন আছে। ধরেন ক্লাস 1-এ ক্লিক করলে আবার আপনার সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক এরকম আসে, এরকম বাটন আসে। আবার সেই বাংলাতে ক্লিক করলে আরেকটা অ্যাক্টিভিটিতে যায়, সেই অ্যাক্টিভিটিতে হয়তো কোশ্চেন থাকে, ঠিক আছে?
এভাবে অবশ্যই এটা করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। জি। আচ্ছা, কি বলছিলাম? হ্যাঁ, ব্রডকাস্ট রিসিভার। তো ব্রডকাস্ট রিসিভার হচ্ছে অ্যাকচুয়ালি এন্টেনা। এন্টেনা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের টিভির এন্টেনা থাকতো, যেটা হচ্ছে বিটিভি দেখার জন্য বাঁশের মাথায় একটা এরকম একটা লোহার সামথিং লাইক দ্যাট, অথবা অ্যালুমিনিয়ামের বা সিলভারের কিছু একটা, সিলভার তো পসিবল না, অ্যালুমিনিয়ামের কিছু একটা থাকতো। ঠিক আছে? তখন সেটা একটু ঘুরাতে হতো, ঘুরিয়ে ঘুরিয়ে নেটওয়ার্ক ক্যাচ করতে হতো। ঠিক আছে? সো ব্রডকাস্ট রিসিভারটা আসলে বেসিক্যালি একটা এন্টিনা। সেটা হচ্ছে যে আপনার ফোনের একটা এন্টিনা আছে, সবসময় একটা এন্টিনা আছে, এবং এটা স্পেসিফিক সিগন্যাল ক্যাচ করে। ঠিক আছে? তো এটা কিভাবে সিগন্যাল ক্যাচ করে? টিভির কনসেপ্টটা ছিল এরকম যে প্রথমত একটা এন্টিনা দিয়ে সেটা ব্রডকাস্ট করা হয়, ছড়িয়ে দেওয়া হয় চারপাশে এনভায়রনমেন্টে বা ওয়েদার একটা নির্দিষ্ট স্কেলে ছড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে? সো আমাদের এন্টিনা যখন ওই সিগন্যালটা পায় তখনই কোনো একটা আউটপুট দেখায়। ঠিক আছে? এন্টিনাটা কিন্তু আমরা রাত্রেবেলা খুলে রেখে দেই, সকালবেলা আবার লাগাই, এরকম না। সব সময় থাকে। কিন্তু সেটা তখনই দেখা যায় বা তখনই আমরা সিগন্যাল পাই যখন কোনো কিছু ব্রডকাস্ট হয়। ঠিক আছে? যেমন আগের দিনে যেটা হতো, শুক্রবারে সকাল ৭টা বা ৮টার থেকে ১২টা পর্যন্ত হয়তো সিগন্যাল পাওয়া যেত। এরপরে বন্ধ হয়ে যেত। আবার ৩টার থেকে আবার রাত্রি পর্যন্ত সিগন্যাল পাওয়া যেত। আবার সপ্তাহের অন্যান্য দিন হয়তো ২টা বা ৩টার থেকে সিগন্যাল ছাড়া হতো, রাত্রি পর্যন্ত পাওয়া যেত। বিষয়টা এরকম। তো যেই সময়টা সিগন্যাল পাওয়া যেত না, সেই সময়টা কি আমরা এন্টেনা খুলে ফেলতাম? না, সেই সময়েও আমাদের এন্টেনাটা থাকতো। সো ব্রডকাস্ট রিসিভারটাও আপনার কোডে স্পেসিফিক্যালি সবসময়ই থাকবে, কিন্তু সেটা তখনই কাজ করবে যখন কোনো সিগন্যাল এক্সিকিউট হবে। এখন এই সিগন্যালটা কে দিতে পারে? কোথা থেকে আসতে পারে? এই সিগন্যালটা আপনার অ্যাপ দিতে পারে, অথবা স্পেসিফিক্যালি অ্যান্ড্রয়েড সিস্টেম দিতে পারে, অথবা আপনি যদি কোনো আলাদা সার্ভিস, সার্ভিস বলতে না, সার্ভিস ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি না। ধরেন আপনি আপনারা ক্যাশ অফ ক্ল্যান খেলেছেন? হ্যাঁ, ক্যাশ অফ ক্ল্যানে কি হতো? যে আমি কোনো একটা কিছু বিল্ড করতে দিয়েছি, এটার জন্য হয়তো ০.৫ ঘন্টা সময় লাগবে। ঠিক আছে? সেই ০.৫ ঘন্টা আসলে আর কিছু করার নেই। তখন কি করতাম? আমরা সেটা অ্যাপ থেকে বের হয়ে ক্লোজ হয়ে চলে আসতাম। বাট ০.৫ ঘন্টা পরে যখন সেটা বিল্ড হয়ে যেত, তখন একটা পুশ নোটিফিকেশন আসতো। জানানো হতো যে আপনার এই অপশনটা বা আপনি যে কাজটা দিয়েছিলেন সেটা ডান হয়ে গেছে। সো এই ইনফরমেশনটা আসলে কোথা থেকে আসতো? এই ইনফরমেশনটা সার্ভার থেকে আসতো। সো আমার কোডে অলরেডি একটা ব্রডকাস্ট রিসিভার সেট করা ছিল। সার্ভার থেকে যখন এই রিকোয়েস্টটা আমাকে পাঠিয়েছে, তখন এটা ক্যাচ করে আমি দেখিয়েছি। কোথায় দেখিয়েছি? স্ক্রিনে দেখিয়েছি। নরমালি টিভিতে যে মেথডটা ইউজ করা হয়, যে এন্টিনা সেটা ক্যাচ করে আমাদের টিভিতে প্রসেস করে দেখায়। এখন যে সিগন্যালটা ট্রান্সমিট করা হয় বা ব্রডকাস্ট করা হয়, সেটা কি একেবারে ছবি আকারে ছবি উড়ে উড়ে আসে বা সাউন্ড উড়ে উড়ে আসে? না, সেগুলো কি আসে? নির্দিষ্ট স্কেলে বিট বাইট হিসেবে আসে, তাই না? বিট বাইট হিসেবে আসে। সেম গোজ ফর আওয়ার অ্যান্ড্রয়েড অ্যাপস, যে সেই যে আপনার নোটিফিকেশনটা আসলো বা যে মেসেজটা আসলো সেটা একটা নির্দিষ্ট প্যাটার্নে আসে। বাট আমাদের ব্রডকাস্ট রিসিভার সেটা রিসিভ করে টিভির মতো প্রসেস করে। টিভিতে যেরকম ছবি দেখা যেত, কথা শোনা যেত, সেই রকম ব্রডকাস্ট রিসিভারটাও আমাদের অ্যান্ড্রয়েড স্পেসিফিক ওই ইনফরমেশনটা প্রসেস করে আসলে যেখানে দেখানোর দরকার সেভাবেই দেখায়। এখন কিভাবে দেখানোর দরকার, কিভাবে দেখাবে, সেটা পুরোপুরি আমরা কোডিং পার্টে এই কাজগুলো করতে পারি। যেমন ধরেন, যেমন ক্যাশ অফ ক্ল্যানে যেটা আসতো, পুশ নোটিফিকেশন আসতো, উপরে টপ আপ করে আসতো, আবার হয়তো চলে যেত। ঠিক আছে না? জাস্ট নোটিফিকেশন। আবার ধরেন কলিং এর বিষয়টা, কলিং ইটসেলফ এ ব্রডকাস্ট রিসিভার দিয়ে কাজ করা হয়। যেমন ধরেন আপনার কলিং অপশনটা সবসময় চালু থাকে। যখনই আপনার ফোনে কোনো কল আসে, তখন সেটা ফুল স্ক্রিন হয়ে আপনার সেখানে বাকি ফাংশন গুলো দেখায়, যে কলটা আপনি রিসিভ করবেন না কেটে দেবেন, বা কি করবেন, মেসেজ পাঠাবেন, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে? এরকম। আবার ধরেন আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমের কিছু অপশন আছে। যেমন অ্যান্ড্রয়েড সিস্টেমে কি হয়, আপনার ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে। ঠিক আছে? অথবা ব্যাটারি যখন ফুল চার্জ হয়, অথবা ব্যাটারি যখন 20% এর নিচে নেমে চলে আসে, অথবা যখন স্টোরেজ ফুল হয়ে যায়, অথবা যখন আপনি ফ্যাক্টরি রিসেট দেন, কোনো একটা অর্ডার ক্রিয়েট করেন, ফ্যাক্টরি রিসেটটা কমপ্লিট হয়। এই ধরনের যে ইনফরমেশন গুলো আপনি পান, সেগুলো লিটারেলি
ব্রডকাস্ট রিসিভার দিয়ে কাজ হয়, যে অ্যাকচুয়ালি আমার রিসিভারটা রেডি আছে, যখনই এই ইনফরমেশন গুলো আমার কাছে আসবে, আমি কোন স্পেসিফিক ইনফরমেশনটা কিভাবে দেখাবো এটা আমি অলরেডি জানি, সেই ইনফরমেশনটা আমরা এইভাবে দেখাবো। ঠিক আছে? সো ব্রডকাস্ট রিসিভারের কাজটা এটাই। এর বাইরে যদি ব্রডকাস্ট রিসিভার নিয়ে আসলে কোড করতে চান, এটা আসলে ২টা ৩টা ক্লাসে শেষ হবে না। বাট ব্রডকাস্ট রিসিভার নিয়ে মিনিমাম পড়াশোনা করা যেতে পারে, আ যেটা আসলে অ্যাকচুয়ালি কনফিউজিং। ঠিক আছে? আপনি যদি এই ডকুমেন্টেশনটা পড়েন ব্রডকাস্ট রিসিভারের, তাহলে সেটা আপনাকে কনফিউজ ছাড়া আর কিছুই করবে না। যেটা আমাকে করেছিল, আমি এখান থেকে বললাম, হয়তো আপনাদের কাছে এটা আপনারা এটা বুঝতেও পারেন। আই ডোন্ট নো। সো দেখেন, ব্রডকাস্ট রিসিভারটা অ্যাডেড ইন এপিআই লেভেল 1, অর্থাৎ এপিআই লেভেল 1 থেকেই অ্যান্ড্রয়েডে ব্রডকাস্ট রিসিভারটা আছে। সো এটা কত কোর একটা ফিচার, কত বেসিক একটা ফিচার। ঠিক আছে? এছাড়াও আপনারা যদি টিউটোরিয়াল দেখতে চান, আমি টিউটোরিয়ালের লিংকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? টিউটোরিয়াল লিংকটা দিয়ে দিচ্ছি। যদি টিউটোরিয়াল দেখতে চান, ডেফিনেশন যদি বলেন, ঠিক আছে? A broadcast receiver is an Android component which allows you to register for system or application event. All registered receivers for an event are notified by the Android runtime once the event happened. Actually এই কথাটাই বলছে যে এটা আপনার সিস্টেম বা অ্যাপ্লিকেশন ইভেন্টের জন্য আসলে আপনি ব্রডকাস্ট রিসিভারটা একটা কম্পোনেন্ট যেটা ব্যবহার করতে পারেন, এবং সবগুলা রিসিভার রেজিস্টার্ড থাকে স্পেসিফিক কোন একটা ইভেন্টের জন্য, নোটিফাই করার জন্য অ্যান্ড্রয়েড রান টাইমে, যখন সেই ইভেন্টটা ঘটে, যখন সেই অ্যাকচুয়াল ঘটনাটা ঘটে, তখনই সেটা রিসিভ করার জন্য বা সেটা নোটিফাই করার জন্য, ইউজারকে নোটিফাই করার জন্য অ্যান্ড্রয়েড যখন চলতে থাকবে তখন এই জিনিসটা দেখাবে। ঠিক আছে? সো ব্রডকাস্ট রিসিভারের কনসেপ্টটা এরকম। ঠিক আছে? এছাড়া বেশ কিছু ফাংশন আছে। যেমন প্রথমত সেটা রিসিভ করবে, প্রসেস করবে, তারপর শো করবে। ঠিক আছে? আ প্রসেস টাইমটা আপনার ব্যাকগ্রাউন্ডে হবে। রিসিভ এবং প্রসেস ব্যাকগ্রাউন্ডে হবে, এবং যেটা হচ্ছে যে এটা যে ভিউ করবে, সেটা আসলে কিভাবে ভিউ করবে? কোনো অ্যালার্ট ডায়ালগ বক্সে দেখাবে, পুশ নোটিফিকেশনে দেখাবে, অথবা ফুল স্ক্রিন হয়ে আসবে। এগুলো প্রত্যেকটা ইভেন্টের জন্যে, প্রত্যেকটা আর কি বলবো? প্রত্যেকটা ব্রডকাস্টের জন্যে, যে ব্রডকাস্টটা করা হয় সেই ব্রডকাস্টটার জন্য স্পেসিফিক্যালি এভাবে আসে। যেমন ভিডিও কলিং এর ক্ষেত্রে বলেন, আপনারা যদি কোনো অ্যাপ তৈরি করেন যেটাতে ভিডিও কল করা যায়, ঠিক আছে? হ্যাঁ, অর্ডার ডান হলে যে নোটিফিকেশনটা আসে, যেটা আমি আপনাদেরকে ক্ল্যাশ অফ ক্ল্যান দিয়ে বললাম, ঠিক আছে? যে যখনই কোনো অর্ডার ডান হয়ে যায় তখন সেই নোটিফিকেশনটা আসে। সেটা নোটিফিকেশন আসতে পারে অ্যালার্ট ডায়ালগ বক্স হিসেবে দেখাতে পারেন আপনি, অথবা যেটা আমি কলিং এর জন্য বলেছি ফুল স্ক্রিন হিসেবে দেখাতে পারেন, অথবা যদি কোনো ভিডিও কল অ্যাপ বানান, যেটা আমি একটা ভিডিও কল অ্যাপ করেছিলাম, সেটা হচ্ছে দুটো অ্যাপে প্যারালালি ভিডিও কল করা যাবে। সো সবসময় আমি অ্যাপটা ওপেন করে রাখবো, এটা আসলে আমার জন্য যুক্তিযুক্ত নয়। বাট আরেকজন ব্যক্তি যখন আমাকে কল করবেন, সেই স্পেসিফিক ব্রডকাস্টটা আমার এই অ্যাপটা রিসিভ করে, ঠিক আছে? রিসিভ করে সেটাকে প্রসেস করে, ব্যাকগ্রাউন্ডে প্রসেস করে হয়তো সেই অ্যাপটা ওপেন করে তাকে সেই কলিং এর ফিচারটা দেখাবে। ঠিক আছে? এমন হতে পারে। আচ্ছা। সো ব্রডকাস্ট রিসিভারের কনসেপ্টটা এটাই। যদি আপনারা চ্যাট নিয়ে কাজ করেন, ভিডিও কল নিয়ে কাজ করেন, অথবা এরকম পুশ নোটিফিকেশন নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে হয়তো আপনাদের এই ব্রডকাস্ট রিসিভারটা ইউজ করতে হতে পারে। আচ্ছা, আম এখানে অলরেডি দেখেন কিছু ইনফরমেশন দেয়া আছে। সিস্টেম ব্রডকাস্ট। কি, কি সিস্টেম ব্রডকাস্ট হতে পারে? আমি অলরেডি বলেছি। ধরেন আপনি বুট করবেন, পাওয়ার কানেক্টেড, পাওয়ার ডিসকানেক্টেড, ব্যাটারি লো, ব্যাটারি ওকে। যে জিনিসগুলো অলরেডি আমি বলেছি। ঠিক আছে? যে জিনিসগুলো অলরেডি আমি বলেছি যে এইসব সিনারিওতে আসলে আপনার এগুলো হচ্ছে আসলে সিস্টেম ইভেন্ট। অ্যান্ড্রয়েড সিস্টেম আপনাকে যে ইনফরমেশন গুলো, যখন কোনো চার্জার কানেক্ট করেন তখনই দেখায় চার্জার কানেক্টেড। ঠিক আছে? এখন এই চার্জার কানেক্টটা পপআপ দেখাতে পারে, কোনো একটা অ্যানিমেশন দেখাতে পারে, অথবা জাস্ট সিম্পলি ব্যাটারির ওইখানে আপনার ফ্ল্যাশ চিহ্নটা আসতে পারে। ঠিক আছে? যাই হোক, যে যে কোনো কিছুই হোক, একটা নোটিফিকেশন আপনি পাচ্ছেন। এটা সামহাউ যেকোনোভাবে হতে পারে। তো এই জিনিসগুলো। আবার অটোমেটিক্যালি স্টার্টিং সার্ভিস ফ্রম এ রিসিভার। আচ্ছা, সার্ভিস নিয়ে বলিনি। সো ইটস স্কিপড। আমি সার্ভিস নিয়ে বলছি। আচ্ছা, টার্গেট ক্রিয়েট প্রজেক্ট, এখানে আসলে পুরোপুরি উদাহরণটা দেয়া আছে, আপনারা গো থ্রু করতে পারেন। বাট আই ডোন্ট থিংক যে আসলে ইট মেক লট অফ সেন্স অ্যাকচুয়ালি।
আমি এটাতে আসলে যেতে চাচ্ছি না। ওকে, এখানে আরেকটা বিষয় যেটা বলা যেতে পারে, ধরেন আপনি কোনো একটা স্টপ ওয়াচ চালাচ্ছেন, ঠিক আছে? কোনো একটা স্টপ ওয়াচ চালাচ্ছেন, ঠিক আছে? এবং বা অ্যালার্মের কথা বলতে পারেন। আপনি অ্যালার্ম দিয়ে রেখেছেন, টাইম সেট করে দিয়ে রেখেছেন। যখন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটা স্পেসিফিক ওই টাইমে যাবে, তখন সেই একটা রিকোয়েস্ট বা একটা ইভেন্ট ব্রডকাস্ট করবে, এবং সেই ইভেন্টটার জন্য স্পেসিফিক্যালি আপনার কি হবে, মোবাইলের স্ক্রিনে লাইট জ্বলে উঠবে, একটা হয়তো উইন্ডো আসতে পারে, সেখানে আপনার কিছু অ্যাকশনও থাকতে পারে, স্নুজ বা স্টপ, অথবা স্নুজ ফর 10 মিনিট, 5 মিনিট, সামথিং লাইক দ্যাট, এবং রিংটোনও বাজবে। এই যে কাজগুলো হয়, এগুলো ব্রডকাস্ট রিসিভার দিয়ে হয়। আচ্ছা, এর সাথে ব্রডকাস্ট রিসিভারের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে সার্ভিস। তো অ্যাকচুয়ালি সার্ভিস কি জিনিস? সার্ভিস বলতে আমরা বাংলায় যেটা বলি, যে কোনো ধরনের সেবা, যে কোনো ধরনের সেবা। আমি আপনাদেরকে পড়াচ্ছি, এটা একটা সার্ভিস। আমি আপনাদেরকে একটা সেবা দিচ্ছি, ঠিক আছে? সো সামথিং লাইক দ্যাট, এভরিথিং ইজ লাইক সার্ভিস। যেমন ধরেন, অ্যান্ড্রয়েডে সার্ভিস বলতে আমরা যেটা বুঝি, এর প্রথম শর্তটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে চলবে। অ্যান্ড্রয়েডে যে ধরনের কোনো সার্ভিস হোক না কেন, সেটা ব্যাকগ্রাউন্ডে চলবে, সেটা ফোরগ্রাউন্ডে চলবে না। ফোরগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড কি? এনিওয়ান, কেউ বলতে পারবেন ফোরগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড কি? স্যার ফোরগ্রাউন্ড বলতে আমরা বিভিন্ন যে লেখাগুলো দেখি, যেটা উপরে থাকে আর কি, সেটা ফোরগ্রাউন্ড বা লেখার কালার এগুলো বুঝে থাকি। যেটা আমরা ব্যাকগ্রাউন্ড মানে স্ক্রিনে দেখতে পাই, স্ক্রিনে ভিজিবল দেখতে পাই, জি স্যার, সেটা হচ্ছে জি ফোরগ্রাউন্ড। স্যার। এবং যেটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। থ্যাংক ইউ। জি, ভিজিবল সিস্টেম ইজ ফোরগ্রাউন্ড, ইনভিজিবল সিস্টেম ইজ ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন, আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করেছি। ব্যাকগ্রাউন্ডে আমরা এখন পর্যন্ত, যে পর্যন্ত আমি কভার করেছি, সেই পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি। সেটা কি বলতে পারবেন? জাভা কোড না, হয়নি। আরেকটু স্পেসিফিক। এপিআই না, আরেকটু স্পেসিফিক। আচ্ছা, কনফিউজড হওয়ার কিছু নেই। যদি এপিআই না লিখে এপিআই কল বলতেন, তাহলেই হতো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে, যেটা হচ্ছে যে আমরা একটা নেটওয়ার্ক কল করেছি, এবং নেটওয়ার্ক কলটা যখন আমরা করেছি, তখন কিন্তু ফোরগ্রাউন্ডে আমরা শুধু একটা লোডার দিয়েছিলাম, ঠিক আছে? যখন আমরা নেটওয়ার্ক কলটা করছি, নেটওয়ার্ক কলটা ফেরত আসা পর্যন্ত আমরা ইউজারকে আর কিছু করতে দেব না, বা স্ক্রিনে আর কিছু হবে না। এটা আমরা স্পেসিফাইড করেছিলাম, যার কারণে আমরা একটা লোডার দিয়েছিলাম। বাট লোডারটা ছিল স্ক্রিনে, ফোরগ্রাউন্ডে। কিন্তু যে নেটওয়ার্ক কলটা হয়েছে, নেটওয়ার্ক কলটা গেছে, সেখানে রিকোয়েস্টটা মেক করেছে, সেখান থেকে সে ডাটা নিয়েছে, ফেরত এসেছে, সেই ডাটাটা আমরা প্রসেস করেছি, তারপর স্ক্রিনে দেখিয়েছি। এই যে মাঝখানে যে কাজটুকু হলো, সেই কাজটুকু হয়েছে ব্যাকগ্রাউন্ডে। অর্থাৎ যে কোনো নেটওয়ার্ক কল ব্যাকগ্রাউন্ডে হয়, ঠিক আছে? অবশ্যই এটা আসলে যখন নেটওয়ার্ক কল হয়, তখন আমরা আসলে নিশ্চয়ই দেখাতে পারবো না যে ডাটাটা সার্ভারে গেল, সার্ভারে প্রসেস হলো, তারপর চলে আসলো। এটা দেখানো সম্ভব না। হ্যাঁ, এতটুকু দেখানো সম্ভব যে এখানে একটা টাওয়ার আছে, এখানে আমার মোবাইল আছে, এখান থেকে ডাটাটা গেল, কিছুক্ষণ পরে আবার এখান থেকে ফেরত ডাটা আসছে, রিসিভ হলো, তারপরে দেখালাম। এই অ্যানিমেশনটা আপনি দেখাতে পারেন। কিন্তু এই অ্যানিমেশনটা যেই কথা, আর একটা রাউন্ড ঘুরছে, সেম জিনিস, ঠিক আছে? সো আমাদের ফোরগ্রাউন্ডে ছিল একটা অ্যানিমেশন, লোডি অ্যানিমেশন, যেটা আমরা ইউজ করেছিলাম, একটা লোডার, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ডে এই নেটওয়ার্ক কলটা হয়েছে, ঠিক আছে? সো সার্ভিস ইজ লাইক সামথিং, যে যেটা সব সময় আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, এটা ফোরগ্রাউন্ডে কোনো কাজ করবে না। আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েডে যে কোনো কারণে কিবোর্ড ইউজ করেন, এবং এর মাঝখানে কতজন আছেন যারা কাস্টমাইজ কোনো কিবোর্ড ইউজ করেন, লাইক আপনার অভ্র কিবোর্ড হতে পারে, অথবা আরো কিছু কিবোর্ড আছে। এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। বাংলাদেশের পতাকার মতো কে দিয়ে কি যেন একটা কিবোর্ড আছে, এরকম মাল্টিপল কিবোর্ড আছে, ঠিক আছে? যে অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট কিবোর্ডটা থাকে, এর বাইরেও অনেকগুলো কিবোর্ড এখন পাওয়া যায়। মোবাইলে আমরা
রিডমিক, মোবাইলে বিজয় ইউজ করি না, রিডমিক। ঠিক আছে, রিডমিক ইউজ করি। রিডমিকের ভিতরে আবার ক্যাটাগরি আছে, জাতীয়, অভ্র, ইংলিশ। ঠিক আছে, আবার অভ্র একটা আলাদা কিবোর্ড আছে, আবার এছাড়াও ইমোজির কিবোর্ড পাওয়া যায়। ঠিক আছে, বিভিন্ন ইমোজির জন্য কিবোর্ড পাওয়া যায়। এই যে কিবোর্ড গুলো ইউজ করি, মাল্টিলিঙ্ক, ও আমি আই ডিডন্ট ইউজ মাল্টিলিঙ্ক, সরি, আমি জানি না এটা সম্বন্ধে। সো এই যে কিবোর্ড গুলো আমরা ইউজ করি, ঠিক আছে, সুইফট কি, রাইট, সুইফট কি, এই যে আমরা কিবোর্ড গুলো ইউজ করি, ঠিক আছে, এই কিবোর্ড গুলো লিটারেলি সার্ভিস আকারে চলে। সো নর্মালি যেটা হয় যে আমরা যে ডিফল্ট কিবোর্ডটা পাই অ্যান্ড্রয়েডের সাথে, সেটার জন্য আলাদা কোনো অ্যাপ থাকে না। ঠিক আছে, আলাদা কোনো অ্যাপ থাকে না, সরাসরি এটা অ্যান্ড্রয়েডের ওএস এ, মানে অপারেটিং সিস্টেম সার্ভিস হিসেবে রেজিস্টার্ড থাকে। কিন্তু বাকি যে কিবোর্ডগুলো বললেন, বেশিরভাগের জন্যই আপনার রিডমিকের জন্য বলেন একটা অ্যাপ ইনস্টল হয়। ঠিক আছে, এবং এই অ্যাপে যদি আপনি ঢুকেন, রিডমিকের কন্টেন্ট থাকে, কোন টেক্সট কিভাবে লিখতে হয়, বিভিন্ন টিউটোরিয়াল থাকে। বাট এটা শুধুমাত্র দেওয়া হয়েছে যাতে আপনি এই অ্যাপটা দেখে কনফিউজ না হন। ধরেন এমন একটা অ্যাপ আছে যেটা লিটারেলি কাজ হচ্ছে সার্ভিস রান করা, এবং অ্যাপটাতে ঢুকে আপনি আসলে কিছু পেলেন না, তখন আপনার কি মনে হবে, আর এটা তো কাজ করছে না, ফেলে দিই। শুধুমাত্র এই কনফিউশনটা দূর করার জন্য রিডমিক এই কাজটা করেছে, যেটার ভিতরে ঢুকলে আসলে দুই একটা অ্যাক্টিভিটিতে কিছু ইনফরমেশন দেখা যায়। ঠিক আছে, বাট এর অ্যাকচুয়াল কাজটা হচ্ছে সার্ভিস রান করা। এই সার্ভিসটা কি সার্ভিস রান করে, এই সার্ভিসটা একটা কিবোর্ড ক্রিয়েট করে। এই কিবোর্ডের কোনো লেআউট আপনি রিডমিকে গিয়ে পাবেন না। রিডমিকে ঢুকলে এটা কিবোর্ডটা দেখা যায়, এমন আসলে মানে যেখানে টাইপ করা যাবে, এটা দেখা যায় না, এটা আসে না। বাট একটা লেআউট ডিজাইন করা আছে যেটা সার্ভিস রান করে। যখনই অ্যান্ড্রয়েড ডিভাইসে কোনো জায়গায় কোনো এডিট টেক্সট পাওয়া যায় বা কোনো লেখার অপশন পাওয়া যায়, তখন সে সেই সার্ভিসটাকে কল করে। ঠিক আছে, এবং সেটিংসে একটা অপশন আসে, কিবোর্ডের আন্ডারে একটা অপশনও আসে, যে কিবোর্ডে গেলে আসলে আপনার যে কিবোর্ডগুলো ইনস্টল করা আছে, সেই মাল্টিপল অপশন থাকে, যে সেখান থেকে আসলে আপনি কোনটা সিলেক্ট করবেন, যে কোনটা প্রায়োরিটাইজ হয়ে আপনার সামনে আসবে। ঠিক আছে, এই বিষয়গুলো। আবার প্রত্যেকটা কিবোর্ডেও কিবোর্ড চেঞ্জ করার কিছু অপশন থাকে, যে হ্যাঁ আমি এই কিবোর্ডে আছি বাট আমি লেআউটটা চেঞ্জ করতে চাচ্ছি। এই যে ফিচারগুলো, এগুলো সার্ভিস দিয়ে রান হয়। ঠিক আছে, আহ, আরো কিছু উদাহরণ হতে পারে। এটা একটা খুব বড় একটা উদাহরণ, যেটা আমরা সবসময় যে জিনিসটা সার্ভিস হিসেবে ইউজ করি, এটা একটা উদাহরণ। আরেকটা হচ্ছে আপনার ব্রডকাস্ট রিসিভারের জন্য, ধরেন মোবাইলের কলিং অপশন এবং এসএমএস অপশন, এটা অ্যান্ড্রয়েড কোর্স ফিচার, রাইট, ডিভাইসের কোর ফিচার। বাট এই দুটো প্রোগ্রামই, ঠিক আছে, আপনার বেসিক সার্ভিস রান করে। আপনার যখনই মোবাইলে কোনো মেসেজ আসে, সেই মেসেজ অ্যাপটা আপনার সেই সিগন্যালটাকে, ইভেন্টটাকে ব্রডকাস্ট রিসিভার দিয়ে রিসিভ করে সার্ভিসের মাধ্যমে আপনাকে পুশ নোটিফিকেশন দেখায়, এবং সেখানে ক্লিক করলে অ্যাপ ওপেন হয়ে যায়। অথবা যদি আপনি মেসেজে থাকেন, সরাসরি মেসেজটাতেই দেখায়, মেসেজ বক্সেই দেখায়। তো ব্রডকাস্ট রিসিভার এবং সার্ভিসটা লিটারালি খুবই কানেক্টেড, খুবই কানেক্টেড। যখনই আপনার কোনো ব্রডকাস্ট রিসিভার আসবে, সেটা আপনি সার্ভিস দিয়েই এক্সিকিউট করবেন। বিষয়টা অনেকটা এরকম। ঠিক আছে, বিষয়টা অনেকটা এরকম। সো কলিং এর জন্য সবসময় একটা সার্ভিস রান হতে থাকে। আপনি অ্যান্ড্রয়েড সিস্টেমে গিয়ে দেখতে পারেন এই মুহূর্তে কি কি সিস্টেম রানিং আছে। সেখানে অবশ্যই কলিং, মেসেজ এই ধরনের ফিচার থাকবে, এবং প্রচুর অ্যাপ আছে যেগুলো আপনার সার্ভিস রান করে। ঠিক আছে, তো সবসময় যদি আপনার এই সার্ভিসগুলো রান করতে থাকে, তাহলে যেটা হয় যে অ্যান্ড্রয়েড সিস্টেম স্লো হয়ে যায়। ঠিক আছে, অ্যান্ড্রয়েড সিস্টেম স্লো হয়ে যায়, এবং স্পেসিফিক্যালি প্রচুর ব্যাটারি ড্রেন হবে, মেমোরি বিজি থাকবে, অন্যান্য কাজ করতে পারবেন না, সামথিং লাইক দ্যাট। তো এর জন্য যেটা করা হয়, যে সার্ভিসটাকে সবসময় রান করা হয় না, সার্ভিসটা ব্যাকগ্রাউন্ডে থাকে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে চুপচাপ বসে থাকে। যখন ব্রডকাস্ট রিসিভার কোনো সিগন্যাল রিসিভ করে, প্রসেস করে সার্ভিসকে দেয়, তখন সার্ভিস সেটা এক্সিকিউট করে। অর্থাৎ ইটস লাইক, আমি ঘরের ভিতর লুকিয়ে আছি, যখনই কেউ আসবে আমি ধরবো, এর আগে আমি ঘরে আছি, এটা আসলে নর্মালি ভিজিবল না, বোঝা যাবে না। ঠিক আছে, সার্ভিসটা আসলে এরকম। আমি সকল প্রশ্নের উত্তর জানি, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলবো না, যে পর্যন্ত আমার কাছে কোনো প্রশ্ন না আসবে। ঠিক আছে, অথবা প্রশ্নটা মানে আপনি যেভাবেই চিন্তা করেন, ঠিক আছে, যেভাবেই চিন্তা করেন। সো
সার্ভিসটা কন্টিনিউয়াসলি ভাবে রান করা হয় না, ব্রডকাস্ট রিসিভার সার্ভিসকে ট্রিগার করে, অথবা শুধুমাত্র ব্রডকাস্ট রিসিভারই সার্ভিসকে ট্রিগার করবে বিষয়টা এরকমও না। আমি অলরেডি একটা উদাহরণ দিয়েছি, কিবোর্ডের উদাহরণ। যখন সে স্পেসিফিক কোনো কিছু লেখার অপশন পায়, লেখার অপশন পায়, তখন অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যান্ড্রয়েডকে বলে প্লিজ শো মি এ কিবোর্ড। যখন সে কিবোর্ড ফাংশনে যায়, কিবোর্ড বলে যে আমি কোন কিবোর্ডটা দেখাবো। ঠিক আছে, সেই কিবোর্ডের আন্ডারে বাকি সার্ভিসগুলো রান করতে থাকে। ইউজার অলরেডি সেটিংসে গিয়ে সেটা প্রেফারেন্স করে দিয়েছে, তখন সে কিবোর্ডটা সেখানে শো করে। ঠিক আছে, বাট কিবোর্ডটা অল টাইম যদি সিস্টেমে রানিং থাকতো, তাহলে বিষয়টা এভাবে কাজ করতো না, পসিবল না। ঠিক আছে, আবার ধরেন আপনি স্পেসিফিক কোনো কল রেকর্ডার একটা অ্যাপস ডাউনলোড করেছেন, যেটাতে আপনি যখন কলে যাবেন তখন সে এই কলটা রেকর্ড করবে। এই কাজটা কিভাবে হয়? এই কাজটাও সেম সার্ভিস দিয়ে হয়, যে আমি একটা রেকর্ডার নামে একটা সার্ভিস ক্রিয়েট করে আমার মোবাইলে রেখে দিয়েছি। যখনই কোনো কল আসে, সাথে সাথে রেকর্ড শুরু হয়ে যায় না, তাহলে প্রচুর গার্বেজ হতো, একটা মিস কল আসলে একটা করে ফাইল জেনারেট হতো। সেটা হয় না। যখন কোনো কল আসে, কলটা আমি রিসিভ করি, তখন সেই সার্ভিসটা রান হয়, এবং তখন সে কলটা রেকর্ড হয়। রেকর্ড হওয়ার পর যখন সেটা কলটা ডিসকানেক্ট হয়ে যায় বা কলটা কেটে যায়, তখন সে রেকর্ডটা স্টপ করে, একটা ফাইল জেনারেট করে, এবং সেই ফাইলটা আপনার স্পেসিফিক ডিভাইসের স্পেসিফিক একটা ফোল্ডারে একটা ডেট টাইম অথবা স্পেসিফিক নেম দিয়ে সেভ করে। এই যে ফুল কাজটা হলো, এই কাজটা কিন্তু আপনি প্রত্যেকবার অ্যাপ চালু করে করেন না। জাস্ট একটা অ্যাপ ইনস্টল করেন, কিছু পারমিশন দিয়ে রাখেন, দ্যাটস ইট। বাট এই কাজটা হয়, সেই অ্যাপটা একটা স্পেসিফিক সার্ভিস ক্রিয়েট করে আপনার ডিভাইসে রেখে দেয়। যখনই কোনো কল আসে, তখন সেই যে ব্রডকাস্ট রিসিভারটা আপনার কলটা রিসিভ করে আপনাকে কল অপশনটা দেখায়, তখন সেও জেনে যায় একটা সিগন্যাল এসেছে, আমাকে রেকর্ড করতে হবে। বিষয়টা এরকম। সো কনসেপচুয়াল আলোচনা এই পর্যন্তই, যে আসলে সার্ভিস এবং ব্রডকাস্ট রিসিভার অ্যাকচুয়ালি ম্যাথোলজিটা কি আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তীতে সার্ভিস নিয়ে আপনারা হয়তো কাজ করবেন। রেকর্ডিং একটা ভালো ফিচার, যেটা আপনারা নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারেন। প্রথমত আপনারা নিজেরা একটা ভয়েস রেকর্ডার বানাতে পারেন, যে স্টার্ট বাটন, কথা বললাম, স্টপ দিলাম, এবং সেটা প্লে করা যায়, অথবা ডিভাইসে গিয়ে ফাইল ম্যানেজমেন্টে গিয়ে দেখা যায়, ফাইল ম্যানেজারে গিয়ে দেখা যায়। এখন পরবর্তীতে এমন হতে পারে যে না, আমি যখন আমার কল আসবে, তখন সেই কলটা আমি রিসিভ করব। ঠিক আছে, এর আগে হলে কি করতেন? এর আগে হলে যখন আপনার কোনো কল রেকর্ডিং এর স্পেসিফিক কোনো এই সার্ভিসটা লাগতো, তখন আপনি প্লে স্টোরে এটা সার্চ করতেন, ডাউনলোড করতেন, টেস্ট করতেন, হতো না, ডাউনলোড করতেন, টেস্ট করতেন, হতো না, এইভাবে হয়তো 3-4টা টেস্ট করার পরে হয়তো পেয়ে যেতেন, অথবা প্রথমবারই পেয়ে যেতেন। বাট এখন আপনি কি করবেন? এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি একটা অ্যাপস নিজে বানাবেন, যেটা আপনার কল নিজে রেকর্ড করতে পারে। ঠিক আছে, আবার যদি আপনি কল ব্লগার বলেন, কল ব্লগার কি করে? কল ব্লগারে স্পেসিফিক কিছু নাম্বার আপনি দিয়ে রেখেছেন, সেই নাম্বারগুলো নিয়ে বসে থাকে চুপচাপ, সারাদিন অপেক্ষা থাকে যে কখন কল আসবে। যখনই কোনো কল আসে, তখন সে সেই নাম্বারটা টুপ করে নিয়ে নিজের ডাটাবেস মিলিয়ে দেখে, যে এই নাম্বারটা কি আমার কাছে আছে, না নেই, ওকে, ইউ ক্যান টক। যখনই থাকবে তখনই কলটা আমি ডিসকানেক্ট করে দেবো, ইউজারের কাছে নোটিফিকেশনই যাবে না। ঠিক আছে, সো কল ব্লগারটাও সেম সার্ভিস দিয়েই কাজ করে, কল ব্লগার নিয়েও কাজ করতে পারেন। আহ, তো এই ছোট ছোট টিপস গুলো, টুলস গুলো আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, টায়ার্ড হয়ে গেছে, আসলে অনেক কথা বলে ফেলেছি। আচ্ছা, শেয়ার। আচ্ছা, আমরা আজকে এপিকে বিল্ড করব। ঠিক আছে, সো এপিকে হয় দুই ধরনের, একটা হচ্ছে ডিবাগ এপিকে, আর একটা হচ্ছে সাইন্ড এপিকে। ডিবাগ এপিকেটা শুধুমাত্র ডেভেলপমেন্ট ফ্রেজেই ব্যবহার করা হয়। যেমন ধরেন আপনার এই অ্যাপটা ডেভেলপমেন্ট ফ্রেজে আছে, এবং আপনি এটা টেস্টিং করছেন, অথবা ক্লায়েন্টকেও ডিবাগ মোড দিয়েছেন। ঠিক আছে, সো যতক্ষণ পর্যন্ত এটা আসলে আপনি ডিবাগ মোডে অথবা ডেভেলপমেন্ট ফেজে থাকবে, ততক্ষণ পর্যন্ত ডিবাগ এপিকে ইজ ওকে, ফাইন। বাট যখন আপনি এটা পাবলিকেশনে যাবেন বা প্লে স্টোরে আপ করবেন, ঠিক আছে, প্লে স্টোরে যখন আপ করবেন, তখন সেটা হবে সাইন্ড এপিকে। তো সাইন্টিফিকের বিশাল কিছু কাহিনী আছে, সিনারিও আছে। এগুলো প্রত্যেকটা লাইব্রেরির জন্য, যদি আপনারা ফায়ারবেজ ইউজ করেন বা ম্যাপ ইউজ করেন, তার জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে, ক্রেডেনশিয়াল আছে। সো সেই জিনিসটা আমরা যখন ম্যাপ ইমপ্লিমেন্ট করব বা প্লে স্টোরের অংশটা আপনাদেরকে দেখাবো, তখন আমরা এই জিনিসগুলো গো থ্রু করব। বাট আজকে আমরা বেসিক্যালি যেটা দেখব, সেটা হচ্ছে এপিকে কিভাবে তৈরি করতে হয়।
ঠিক আছে? প্রথমত যেটা হবে, এরর ফ্রি একটা প্রজেক্ট লাগবে। এই অ্যাপটাতে প্রজেক্টটাতে কোনো এরর নেই। এই প্রজেক্টটা আমরা রান করলে এটা পুরোপুরি চলে। ঠিক আছে? এটা পুরোপুরি চলে এবং আমরা যা কাজ করতে চাই সেটা এই কাজগুলো করে। ঠিক আছে? তো এটাতে কোনো এরর নেই। এরকম একটা প্রজেক্টে বিল্ড অ্যান্ড জেনারেট এপিকে, এখানে কি আছে? বিল্ড বান্ডেল অর এপিকে অর জেনারেট সাইন্ড এপিকে, জেনারেট সাইন্ড বান্ডেল অথবা এপিকে হোয়াট এভার। আচ্ছা, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল আর একটা হচ্ছে এপিকে। অ্যাপ বান্ডেলটা কি? অ্যাপ বান্ডেল হচ্ছে আপনার এপিকেটা ছোট সাইজ হবে, বাকি জিনিসগুলো যে জিনিসগুলো কোর সিস্টেমের জন্য প্রয়োজন নয় তার জন্য একটা আলাদা বান্ডেল তৈরি হয়। ঠিক আছে? এটা বড় বড় গেমিং এর জন্য অথবা বড় কোনো প্রজেক্টের জন্য করা হয়, বাট আমরা বেসিক্যালি এপিকে নিয়ে কাজ করব। আচ্ছা, এপিকে সিলেক্ট করলাম, নেক্সট। আচ্ছা, এরপরে আসে জেনারেট সাইন্ড এপিকে, জেনারেট সাইন্ড বান্ডেল অর এপিকে। এর জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমত আছে মডিউল অ্যাপ, অর্থাৎ আমাদের যে অ্যাপটা আছে, দেখিয়ে আসছি, প্রজেক্ট অ্যাপ, এই যে অ্যাপটা আছে এই অ্যাপটাই আপনার এপিকেটা তৈরি হবে। ঠিক আছে? এখন আসলে তো এখানে অ্যাপ ছাড়া আর কিছু নেই, তাহলে এখানে এই অ্যাপটা কেন বলছে? থাকে এখানে আরো থার্ড পার্টি লাইব্রেরি থাকে, থার্ড পার্টি মডিউল থাকে। যেমন ধরেন আমরা যদি নিউ কোনো মডিউল নেই বা কোনো মডিউল ইম্পোর্ট করি অথবা কোনো স্যাম্পল ইম্পোর্ট করি যেটা স্পেসিফিক কোনো কাজের জন্য আমাদের জন্য প্রয়োজন হতে পারে, তখন এটা লিস্ট আকারে এভাবে আসে। ঠিক আছে? যার কারণে এটা এখানে গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে অন্য কিছু নেই যার কারণে অ্যাপই দেখাচ্ছে। এরপরে আছে কি স্টোর পাথ। এই কি স্টোর পাথ হচ্ছে বেসিক্যালি একটা এক্সিস্টিং একটা কি বলবো, ক্রেডেনশিয়াল ফাইলের মতো অথবা আপনার স্টোরেজ ফাইলের মতো, যা অ্যাপের কিছু স্পেসিফিক ইনফরমেশন সেভ করে রাখে। এবং আপনারা যখন ডিবাগ এপিকে নিয়ে কাজ করবেন তখন এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এই ফাইলটা হলেই হলো। বাট যখন সাইন্ড এপিকে নিয়ে কাজ করবেন তখন প্রথমবার যে এপিকেটা সাইন্ড এপিকেটা তৈরি করবেন, সরি কি স্টোরটা তৈরি করবেন, সেই সেইটা আপনার আজীবন লাগবে। সো এখানে চোজ এক্সিস্টিং আছে, আমার অলরেডি এক্সিস্টিং কোনো অ্যাকচুয়ালি কি স্টোর তৈরি করা নেই, যার কারণে আমি একটা ক্রিয়েট নিউ দিচ্ছি। সো ক্রিয়েট নিউতে বলা হচ্ছে কি স্টোর পাথ, আসলে এটা আপনি কোথায় সেভ করতে চান? অবশ্যই এমন কোনো জায়গায় সেভ করবেন যেটা সারা জীবন আপনার কাছে থাকবে। সরি, নেক্টার অ্যাপ্লিকেশন, এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি। হ্যাঁ, আপনাদের ইচ্ছা। আমি কি স্টোর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল সেভ করতে চাই, মাই অ্যাপ্লিকেশন, মাই অ্যাপ্লিকেশন। এবং এটার দেখেন এক্সটেনশনটা কি হবে, জেকেএস দিলাম, ওকে। দেখেন এটা এই পাথে এই ইনফরমেশনগুলো সেভ হবে। এখন পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কি দিবেন? পাসওয়ার্ডটা এমন কিছু দেবেন যেটা আপনি সারা জীবন মনে রাখতে পারেন। সো আমি সারা জীবন মনে রাখতে পারবো এমন কোনো পাসওয়ার্ড পৃথিবীতে নেই। সো আমি লিটারেলি যেটা করি সেটা হচ্ছে আমি এই কি স্টোরের আন্ডারেই একটা টেক্সট ফাইল ক্রিয়েট করি যেটার নাম হবে মাই অ্যাপ্লিকেশন। ঠিক আছে? এবং সেখানে আমি এই যে ইনফরমেশন গুলো লিখবো সেগুলো এইখানে সেভ করে রাখবো। ঠিক আছে? যেমন ধরেন আমি নর্মালি পাসওয়ার্ড দিই এরকম, তো এখানে আমি পাসওয়ার্ড এটা সেভ করে রাখলাম। এবং এলিয়াস, এই যে ইনফরমেশন গুলো আপনি ডিবাগ এপিকে নিয়ে যতদিন কাজ করবেন কোনো টেনশন নেই, এগুলো জানার কিছু নেই, বোঝার কিছু নেই। বাট যখন আপনি সাইন্ড এপিকে করবেন এবং আপনার অ্যাপটা সাইন্ড এপিকে ইনফরমেশন গুলো কমপ্লিট করে আপনি অ্যাপটা প্লে স্টোরে আপ করে দিয়েছেন, ইউ আর লকড। এই ইনফরমেশন গুলো ব্যতীত আপনি দ্বিতীয় কোনো ভার্সন বা আপডেটেড কোনো ভার্সন দিতে পারবেন না। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট। সো আমি আসলে সবসময় এই ধরনের ইনফরমেশন দেই। ঠিক আছে? প্রত্যেকটা অ্যাপের জন্য একটা স্পেসিফিক প্যাটার্ন আমি ফলো করি, যার কারণে আমি এই যদি এই টেক্সট ফাইলটা হারিয়েও যায় তাহলেও যাতে ইনফরমেশনগুলো আমি রিকভার করতে পারি। এবং আমি সব জায়গায় কিন্তু একই ইনফরমেশন দিচ্ছি, আপনারা অবশ্যই সিকিউরিটির জন্য ডিফারেন্ট অপশন দিতে পারেন। ঠিক আছে? এলিয়াসের পাসওয়ার্ড আলাদা হতে পারে, কিস্টোর পাতের কিস্টোর ফাইলের জন্য পাসওয়ার্ড আলাদা হতে পারে, বাট পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড সেম হবে, এটা তো জানা কথা, তাই না? এন্ড সোহানুর
রহমান, লাইক অর্গানাইজেশন লাইক নেকটার, অ্যান্ড আই ডোন্ট নো হোয়াই আসলে দুইটা দেয়, হয়তো এখানে অর্গানাইজেশন ইউনিট, অর্গানাইজেশন নেম, এখানে অর্গানাইজেশন ইউনিট নেকটার আছে, অর্গানাইজেশন হয়তো এরকম হতে পারে ন্যাশনাল, ন্যাশো সরি ন্যাশনাল ডেমি সামথিং ব্লা 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 ব্লা, তাই না? অ্যান্ড সিটি, এই ইনফরমেশনগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট এগুলো ফিল আপ করতে হয়। এবং একটা অ্যাপস যখন আপনি তৈরি করবেন সেটার অ্যাপসের ভ্যালিডিটি থাকে ম্যাক্সিমাম 25 ইয়ার্স, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড। সো যে ইনফরমেশনগুলো দিলেন সবগুলো এই ফাইলে আসলে সেভ করে রাখবেন, ঠিক আছে, ফর দ্য ফিউচার রেফারেন্স। অ্যান্ড ওকে, আমাদের কি স্টোর ফাইলটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এবং এই পাসওয়ার্ডগুলো হচ্ছে, এটা হচ্ছে কি স্টোরের পাসওয়ার্ড, এবং এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মাই এলিয়াস অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে? অ্যান্ড নেক্সট, দেখেন এখানে দুটো অপশন আছে, ডিবাগ অর রিলিজ। আপনি কি করতে চান, ডিবাগ দিতে চান না রিলিজ দিতে চান? আমরা ডিবাগ দিই, ঠিক আছে। এরপরে আরেকটা অপশন আছে V1 অ্যান্ড V2, ঠিক আছে। V1 সাপোর্টেড অ্যাকচুয়ালি, ঠিক আছে। V2 হচ্ছে আপনার বান্ডেলের জন্য, আই গেস, আজ মাচ এজ আই নো, ভুল থাকতে পারে, আই ডোন্ট নো। যাই হোক, V1 ইটস ওয়ার্কিং, প্লে স্টোর পর্যন্ত আপ করা থেকে শুরু করে ডাউনলোড করে প্লে করা পর্যন্ত V1 ইটস ওয়ার্কিং, সো V1 ফিনিশ। এই দেখেন গ্যাডেল বিল্ড হচ্ছে, ইটস রানিং। হ্যাঁ, জেনারেট সাইন্ড এপিকে, অর্থাৎ সাইন্ড এপিকে তৈরি হয়েছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এটা লোকেট অপশনে যায়, ক্লিক করলে ফোল্ডার ওপেন হয়েছে। দেখেন অ্যাপ ডিবাগ, এখন এটা কোথায় সেভ হলো দেখেন, মাই অ্যাক্টিভিটি অ্যাপ ডিবাগ। ধরেন যদি আমরা অ্যাপ্লিকেশনে চলে যাই, মাই অ্যাক্টিভিটি অ্যাপ ডিবাগ, এই যে আমাদের এপিকে। এই এপিকেটা আপনি কপি করে যাকেই দিবেন তিনিই আপনার অ্যাপটা এখানে চালাতে পারবেন, ঠিক আছে। এখন ধরেন আমি অন্য আরেকটা প্রজেক্ট ওপেন করেছি, ওপেন অ্যাপ্লিকেশন মাই বিজনেস কার্ড, আমি এই প্রজেক্ট ওপেন করেছি, ঠিক আছে। এটাও কালকে পর্যন্ত কাজ করছিল, কোনো এরর দেখাচ্ছে না। আমি সরাসরি একটা এপিকে জেনারেট করার ট্রাই করি, ঠিক আছে, বিল্ড এপিকে অর জেনারেট সাইন্ড এপিকে হোয়াটএভার। দেখেন এই ইনফরমেশন গুলো নেই। এখন যদি আমরা এখান থেকে চুজ থেকে নেক্টার অ্যাপ্লিকেশন কি স্টোর, এই যে আপনার জেকেএস ফাইলটা নিয়ে আসি, ইট উইল ওয়ার্কস, লিটারালি এটা কাজ করবে, ঠিক আছে। বাট ইটস নট এ গুড থিং টু ডু, ঠিক আছে। সো প্রত্যেকটা অ্যাপের জন্য অবশ্যই আলাদা একটা জেকেএস ফাইল বানাবেন, ঠিক আছে। ওকে, নেক্টার কি স্টোর অ্যান্ড মাই ভি কার্ট, যত ছোট লেখা যায়, ঠিক আছে, সময় কম না, ভি 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 ভি, সব ইনফরমেশন এরকম, এগুলোর আসলে কোনো ভ্যালিডেশন নেই, বাট আপনি একটা রুলস ফলো করবেন, এগুলোর কোনো ভ্যালিডেশন নেই, ঠিক আছে। এই ফর্মটা কোনো ভ্যালিডেশন নেই, বাট আপনি একটা রুলস ফলো করবেন। নেক্সট, রিলিজ V1, সরি এটা কোনটা আসলো, আহ, ওটা, রানিং। গ্রেডেল বিল্ড হচ্ছে, এটা আগের অ্যাপটার থেকে বেশি সময় নিচ্ছে, কারণ আগের অ্যাপটাতে আমরা অলরেডি গ্র্যাডেল বিল্ড করে প্লে করে রেখেছিলাম, কিন্তু এটা আমরা আসলে গ্র্যাডেল বিল্ড করিনি, যার কারণে গ্র্যাডেল বিল্ড হওয়ার জন্য এক্সট্রা সময় নিয়েছে। ওকে ফাইন, অ্যান্ড লোকেট, দেখেন এটা রিলিজের আন্ডারে এসেছে, ঠিক আছে। আমরা অ্যাপ্লিকেশনে যাই, মাই বিজনেস কার্ড অ্যাপ রিলিজ, ঠিক আছে।
এটা এখন রিলিজ মোডে গেছে। এটা পুরোপুরি প্লে স্টোরে পাবলিশ করার মতো একটা অ্যাপ। ঠিক আছে? এখন দেখেন যে জিনিসটার জন্য আমি দ্বিতীয় প্রজেক্টটা নিয়ে আসলাম সেটা হচ্ছে মাই অ্যাক্টিভিটি। এখন আমি যেটা চাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, মাই অ্যাক্টিভিটি আজকের অ্যাপটা। এটার আমি আরেকটা অ্যাপ তৈরি করতে চাচ্ছি। দেখেন জেকেএস ফাইলটা আছে কিন্তু কিওয়ার্ড এন্ড পাসওয়ার্ড নেই। রিমেম্বার মি দিলে, রিমেম্বার পাসওয়ার্ড দিলে যদি আপনি একটা প্রজেক্টে কাজ করেন থাকে সেটা, কিন্তু যদি মাল্টিপল প্রজেক্টে কাজ করেন তাহলে সেটা থাকে না। সো ইটস ইম্পর্টেন্ট যে আসলে পাসওয়ার্ড এন্ড এই জিনিসগুলো আপনি লিখে রাখবেন। ঠিক আছে? সো আপাতত এইটুকুই গাইডলাইন ছিল। রিলিজ এন্ড ডিবাগ নিয়ে আপাতত আর কিছু বলার নেই। প্লে স্টোরে রিলিজ করা বা আপ করা আমরা দেখব, কোনো সমস্যা নেই। আহ, এবং আগামীকালকে এক্সাম বলে দিয়েছি। অবশ্যই সবাই টাইমলি আসবেন, প্লিজ অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। এক্সাম না দিলে, টোটাল 3টা এক্সাম হবে, না দিলে আপনারা সার্টিফিকেট পাবেন না। এই বিষয়টা বারবার মেনশন করতে বলা হয়েছে আমাকে। সো আগামীকালকে আবার দেখা হবে আশা করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন।